ক্যাপ্টেন অজয় তার সঙ্গীদের সাথে ব্রাজিলের এক রহস্যময়ী দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে তারা আলাদা হয়ে পড়ে। কি হবে তাদের সাথে? তারা কি সত্যিই কোনো বিপদে পড়বে? কিসের সন্ধানেই বা তারা ওখানে গিয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প অ্যানাকন্ডার দ্বীপে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, পার্থ, অভিযান, কৌশিক ও RNM অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প অ্যানাকন্ডার দ্বীপে। কিছুই তো দেখতে পাচ্ছি না, চারপাশে এত অন্ধকার, তার মধ্যে কোনো কিছুই দেখা সম্ভব নয়। লালু, বাকিরা কোথায় আছে বলতো? অভিরূপ আর ক্যাপ্টেন ঠিক আছেন এখন? লালু উত্তর দেওয়ার আগেই তার মুখ থেকে বেরিয়ে আসে একটা চাপা ব্যথার আর্তনাদ। কোনো রকমে মাটির উপরে একপাশ ফিরে শুতে শুতে সে বলে, কিছু বুঝতে পারছি না দাদা, অন্ধকারে তো আমিও কিছু দেখতে পাচ্ছি না। তাছাড়া শেষবার কখন যে ওই ক্যাপ্টেনের গলার শব্দ শুনতে পেয়েছিলাম সেটাও না মনে নেই। চারপাশটা এত অন্ধকার হয়ে আছে, সকাল না হওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কিন্তু সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো তো? আশপাশে যদি আবার সেই সাপ দেখা যায় তাহলে? অজয়ের কথায় লালু এবারে চমকে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল সেই সাপটার কথা। এমন একটা সাপ যে এখানে থাকতে পারে সে কথা ওরা কখনোই ভাবতে পারেনি। টিভিতে এমনকি মোবাইলে ওরা অজগর সাপ দেখেছে, অ্যানাকন্ডার কথাও শুনেছে, এমনকি সেই বিষাক্ত বড় অ্যানাকন্ডা দেখেও ছিল। তাই সেই সাপকেই পৃথিবীর সবচেয়ে বড় সাপ বলে ওরা মনে করেছিল। কিন্তু নিজের চোখে লালু যে সাপটাকে দেখতে পেয়েছিল সেটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকন্ডা সাপের চেয়েও বেশ খানিকটা বড় হতে পারে। এই দৃশ্যটা মনে করতে লালু দুহাতে নিজের চোখ বন্ধ করল। আর তখনই হাতের কাছে কেটে যাওয়া জায়গাটা চোখের ওপরে এসে লাগতেই বুঝতে পারল এখনও সেখান থেকে মাঝে মাঝে রক্ত বেরিয়ে আসছে। নিজের ডান হাতের আঙুল দিয়ে হাতের কাটা জায়গাটা চেপে ধরতেই একবার শিরশির করে উঠল। দাদা, আমরা সত্যি এখান থেকে বেরোতে পারবো তো? এই দ্বীপ থেকে বেরোবার রাস্তা সত্যি আছে তো? ক্যাপ্টেন কিন্তু বারবার বলেছিল এই দ্বীপে নামতে না। আমরাই কিন্তু জোর করে দ্বীপে নেমেছিলাম। আর ওই যে গাছের কথা ক্যাপ্টেন বলল, সেই গাছের পাতা যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে তো সত্যিই সেটা অদ্ভুত কিছু হবে, তাই না? কিন্তু ক্যাপ্টেনের কথা শোনা উচিত ছিল। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে দাদা, আজকে আর কিছুই করার দরকার নেই। এখানেই আমরা চুপ করে শুয়ে থাকি, বেশি নড়াচড়া করার দরকার নেই, তাহলে আবার সমস্যা হতে পারে। এই ছোট খাঁজের মতো জায়গাটা আমাদের কিন্তু একরকম বাঁচিয়ে দিয়েছে। কাল সকালে উঠে না হয় অভিরূপ আর ক্যাপ্টেনকে খুঁজে দেখব, নিশ্চয়ই ওরাও কোথাও না কোথাও ঠিক আশ্রয় পেয়েছে। কথাটা লালু বলল বটে, তবে বাকিরা তো নেই। আর এই দ্বীপ যে সেই মৃত্যুদ্বীপের চেয়েও ভয়ানক তার আলাদা করে বলে দিতে হয় না। ব্রাজিলের একদম দক্ষিণের দিকে এমন একটা দ্বীপ যে থাকবে সে কথা কি ওরা ভাবতে পেরেছিল? অজয়ের বারবার মনে পড়ছিল কাল সকালের কথা। কাল সকালে যখন ক্যাপ্টেন, অভিরূপ, লালু আর অজয় হাঁটতে হাঁটতেই দ্বীপের ভেতরে ঢুকেছিল তখন একবারের জন্য দ্বীপটাকে এতটা ভয়ঙ্কর বলে মনে হয়নি। আপাতভাবে সাধারণ একটা দ্বীপ বলেই মনে হয়েছিল। অজানা অচেনা সব গাছ, ছোট ছোট গাছগুলো দ্বীপের একদম বাইরের দিকের জলের কাছ থেকে উঠে এসেছে। তারপর সামান্য উপরের দিকে উঠে শুরু হয়েছে জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যে ঢুকে যে এত বড় বিপদ হবে তার তো একবার আন্দাজ করতেও পারেনি তারা। এইসব ভেবে চলেছিল অজয়, ঠিক তখনই একটা চিৎকার শুনতে পেল। কেউ যেন প্রাণপণ শক্তি দিয়ে একবার চিৎকার করে উঠল। কিন্তু না, যে চিৎকার করেছে তার গলাটা কোনোভাবেই ক্যাপ্টেন কিংবা অভিরূপের মতো হতে পারে না। লালু ভয়ে অজয়ের দিকে আরেকটু এগিয়ে এলো। দাদা দাদা, ওভাবে কে চিৎকার করলো রে? অভিরূপ দা? যাই হোক, ওটা কোনো মানুষের কণ্ঠস্বর, তবে ক্যাপ্টেন কিংবা অভিরূপের নয়। তার মানে ওরা ছাড়া এই দ্বীপে অন্য কোনো মানুষ আছে। কিন্তু আমি তো ভেবেছিলাম এখানে কোনো মানুষ নেই। ওই দেখ আবার। অজয়ের কথা শেষ হওয়ার আগেই আরো দুবার পরপর সেই একই রকম গলার আর্তনাদ শোনা গেল। কে যেন প্রাণপণে মরণ আর্তনাদে চিৎকার করে উঠেছে। সেই চিৎকারটা চারপাশে ভেসে আসছে। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব দাদা, চলে যাব।
কাল সকালে এখান থেকে যেভাবেই হোক জাহাজ পর্যন্ত গিয়ে পৌঁছতেই হবে আমাদের। তারপর সেখান থেকে না হয় আমরা ব্রাজিলের দিকেই যাব। লালুর কথা অজয় বুঝতে পারছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে গোটা একটা দিন হেঁটেও জাহাজটা এবং সমুদ্রের তীর তারা আবিষ্কার করতে পারেনি। সেই জায়গাটা ওরা আর সকালে আবিষ্কার করে ফেলল। এত সহজে তো এদিক থেকে বেরোনো যাচ্ছে না। যেদিকেই যায় না কেন গভীর ঘন জঙ্গলের মধ্যে কোথা দিয়ে যে পথ হারিয়ে যায় তা কিছুতেই বোঝা যায় না। এই দিকটা যে কত বড় সেটাও বোঝা সম্ভব নয়। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে অপর প্রান্তে একটা বড় গাছের ডালে পাশাপাশি বসেছিল ক্যাপ্টেন ডিকেন্স আর অভিরূপ। অভিরূপের গলা শুকিয়ে এসেছিল জল তেষ্টায়, কিন্তু জল আর খাবার পাওয়ার তো কোনো উপায় নেই। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে সেই কথাটা বলতে ক্যাপ্টেন বলল, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন কিছুতেই এখান থেকে নামা যাবে না। আমি জানি এই গাছটাও সুরক্ষিত নয়। যদি ওই সাপ আমাদের দিকে আসে তাহলে সে যে কোনো মুহূর্তেই গাছে উঠে যাবে, কিন্তু এখান থেকে অন্তত আমরা নিচের দিকে কিছু তো দেখতে পাবো। কিছুই তো দেখতে পাচ্ছি না। তাছাড়া এখানে উঠে যে আমরা সমুদ্রের দিকটা দেখতে পাবো, কই সেটাও তো হচ্ছে না। যেদিকেই চোখ যায়, যতদূর চোখ যায় ততদূর জঙ্গল। সমুদ্রটা কোথায় গেল? জঙ্গলের মধ্যে এসে আমরা কি সমুদ্র হারিয়ে ফেললাম? আমরা সমুদ্র হারিয়ে ফেলিনি। সমুদ্র সমুদ্রের জায়গাতেই আছে, কিন্তু এই জঙ্গলটাই এমন যে জঙ্গল থেকে বের হওয়ার পথ সহজে খুঁজে পাওয়া যায় না। আমরা যে গাছে উঠেছি সেই গাছ থেকে জঙ্গল পেরিয়ে সমুদ্র দেখা সম্ভব নয়। তার জন্য আরও উপরে উঠতে হবে, কিন্তু এত রাতে তার প্রয়োজন নেই। যে সাপটাকে আমরা দেখেছিলাম সেটা আসলে কি সাপ ক্যাপ্টেন? এই সাপটা অ্যানাকন্ডা হতে পারে, কিন্তু অ্যানাকন্ডা সাপ এই দিকে দেখা পাওয়ার কথা নয়। তাছাড়া এমন একটা দ্বীপে এত বড় অ্যানাকন্ডা সাপ এলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানকার জনবসতি অনেক দূরে। আমাদের সমুদ্রের তীরে পৌঁছে বেশ খানিকটা জাহাজ পথে গেলে তারপরে আমরা প্রথমে পৌঁছব উরুগুয়ে, তারপর সেখান থেকে ব্রাজিল। আর সেখান থেকে এত দূরে অ্যানাকন্ডাটা এলো কি করে? আমি যতদূর শুনেছি তাতে এমন সবুজ রঙের অ্যানাকন্ডা সাপ এখন বিলুপ্ত প্রায়। গোটা পৃথিবীতে নামমাত্র কয়েকটাই বেঁচে আছে, আর তার মধ্যে এই সাপটা নিশ্চয়ই নেই। এইখানে কেউ অ্যানাকন্ডা সাপ খুঁজতে আসবে না। অর্থাৎ এটা যখন ছোট ছিল তখনই কেউ এটা এখানে রেখে গেছে। কিন্তু কে? তার মানে কি ওই গাছের পাতার, মানে ওই অদ্ভুত পাতার কথা আরো অনেকেই জানে, তাই কেউ এখানে এই সাপটাকে রেখে গেছে যাতে কেউ বাইরে থেকে এখানে ঢুকে তার ক্ষতি না করতে পারে। কিন্তু কথা হলো, এত বছর ধরে এই সাপটা এখানে কি খেয়ে বেঁচে আছে? ছোট ছোট যে ডিমগুলো দেখতে পেয়েছিলাম আমরা, সেগুলো ঠিক কি ছিল? ক্যাপ্টেন কথার উত্তর দিতে পারল না। দুদিন আগে দুপুরের দিকে যখন ওরা দলছুট হয়ে পড়ে, তার আগেই ওরা ডিমগুলো দেখতে পেয়েছিল। এটা ঢালু মতো জায়গা। সেই জায়গাটা ঢালু হতে হতে একদম নিচের দিকে নেমে গেছে। অনেকটা উপর থেকে হলেও নিচের দিকে ছোট গুলির মতো সাদা সাদা অজস্র কিছু একটা দেখতে পেয়েছিল ওরা। দূর থেকে যতদূর সম্ভব মনে হয়েছিল ওগুলো আসলে ডিম। লালুর গলায় একটা বাইনোকুলার ঝোলানো ছিল। সেই বাইনোকুলার দিয়েই ওরা ডিমগুলো দেখতে পেয়েছিল। কিন্তু অমন ডিম এতগুলো এখানে কি করে এলো? আর ওগুলো আসলে কিসেরই বা ডিম? কিছু বুঝে উঠতে পারছে না ওরা। আর তারপরেই তো সেই ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে যায়। অভিরূপ গাছের ডালে কোনো রকমে বসে সেদিনের কথাটা মনে করার চেষ্টা করে। সবকিছু তার চোখের সামনে আবারও ভেসে ওঠে। সেদিন জাহাজ থেকে নেমে ওরা দ্বীপে এসে ঢুকেছিল। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত হাঁটাহাঁটি করে ওরা বেশ ভেতরের দিকে এসে ঢোকে। কথা ছিল আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপরে ওরা জাহাজে ফিরে যাবে। জাহাজ থেকে ওরা কিছুই আনেনি, শুধু লালু সঙ্গে করে তার গলায় ঝুলিয়ে রাখা বাইনোকুলার এনেছিল। তারপর ফেরার পথে ওই সাদা সাদা ডিমের মতো জিনিসটা ওরা দেখতে পায়। তারপর সেখান থেকে উঠে আসতে যাবে এমন সময় দেখতে পায় চারপাশের মাটি যেন সামান্য নড়বড়ে। তারপরে প্রথমে অজয় চিৎকার করে উঠেছিল। দৃশ্যটা দেখতে পেয়ে সে চিৎকার করে বলে ওঠে, ওটা কি? এত বড় একটা সাপ কি করে হয়? অজয়ের কথায় তার আঙুলের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে দেখতেই ওদের তিনজনের বুকের রক্ত যেন মুহূর্তের মধ্যে হিম হয়ে যায়।
ওটা কি যেন একটা মস্ত বড় মোটা গাছের গুড়ি আস্তে আস্তে এগিয়ে আসছে ওদের দিকে, আর তার চাপেই আশেপাশের মাটি নড়তে শুরু করেছে। শুধু তাই নয়, সেই মাটির নড়তে থাকার সঙ্গে সঙ্গে আশেপাশের গাছপালাগুলো কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে ক্যাপ্টেন বলে উঠল, আসার সময় তার মানে যে গাছপালাগুলোকে পথের মাঝখানে ওভাবে পড়ে থাকতে দেখেছিলাম সেগুলো এই কারণেই হয়েছে। কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নইলে নইলে একবার যদি ওর সামনে পড়ে যাই তাহলে কিন্তু। পালাতে গিয়েই আসল বিপত্তিটা ঘটেছিল। ওরা ছুটছিল পথের ঢাল ধরে, একদিকে অজয় আর লালু ছুটছিল, আর অন্যদিকে অভিরূপ আর ক্যাপ্টেন ছুটতে ছুটতে খেয়াল করলো পেছন থেকে দ্রুত গতিতে সেই সবুজ রঙের শ্যাওলা জমা গাছের গুড়ির মতো সাপটা এগিয়ে আসছে ওদের দিকে। ছুটতে ছুটতে একবার পেছনের দিকে তাকিয়ে অজয় দেখতে পেয়েছিল পেছনের সেই সাপটা একদম কাছাকাছি এসে পড়েছে। আর দেরি করা চলে না, তাই সঙ্গে সঙ্গে লালুর একটা হাত চেপে ধরে তাকে একরকম আঁকড়ে ধরেই ঝাঁপ দিয়েছিল ঢালু জায়গাটা দিয়ে। তারপর গড়াতে গড়াতে এগিয়ে চলেছিল নিচের দিকে। ওদিকে ক্যাপ্টেন আর অভিরূপ কিন্তু নিচের দিকে যায়, তারা পথ বদলে উপরের দিকে উঠে গিয়েছিল। চিৎকার করে ক্যাপ্টেন বলল, তোমরা সাবধানে থাকো, শুধু খেয়াল রেখো নিজেদের রাতে কোনো বিপদ না হয়। চিন্তা করো না, আমরা ঠিক থাকবো, তোমাদের খুঁজে বার করব, আর যতটা পারবে সাবধানে থাকবে। জাহাজটা খোঁজার চেষ্টা করো। ক্যাপ্টেন বুঝতে পেরেছিল ওই ঢালু পথ ওদের অনেক নিচের দিকে নিয়ে যাবে, যেখানে সেই সাদা সাদা ডিমের মতো জিনিসগুলো রয়েছে সেই দিকে। তার জন্য ক্যাপ্টেন চিৎকার করে এতগুলো কথা বলে দিয়ে ছুটতে ছুটতে ওপরের দিকে উঠে এসেছিল। এখন সব কথা মনে পড়ল অভিরূপের। তার বারবার চিন্তা হচ্ছিল অজয় আর লালুর জন্য। যদি ওদের সত্যিই কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনোভাবে ওরা সেই সাপটার কবলে পড়ে। আমি বুঝতে পারছি ওদের জন্য তোমার চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তুমি দেখলে তো এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে সেই সময় আমাদের এমন। ক্যাপ্টেন গাছটা সামান্য নড়ছে মনে হয় এই গাছের নিচে কিছু একটা আছে। ওদের কাছে কোনো আলো নেই। আকাশের অল্প চাঁদের আলোয় যেটুকু দেখা যায় সেটুকুতেই ওরা নিচের দিকে ভালো করে তাকাল। গাছটা সত্যিই এবার নড়ছে, যেন মনে হচ্ছে গাছের তলা থেকে কিছু একটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। ওদের ডালটা গাছের গুড়ির অনেকটা উপরের দিকে, আর এখন ডালটা সামনের দিকে বেরিয়ে এসেছে। শক্ত গাছের ডাল, এই ডাল ভেঙে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মধ্যেই ক্যাপ্টেন তার অভিজ্ঞ চোখে ভালো করে নিচের দিকে তাকাল। তারপরে বুঝতে পারল শক্ত মোটা গাছের গুড়ি দিয়ে পাকিয়ে পাকিয়ে ঠিক দড়ির মতো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে একটা সাপ। এই সাপটাই তাহলে তাদের তাড়া করেছিল, কিন্তু সাপ তো এত সহজে রাতের অন্ধকারে দেখতে পাবে বলে মনে হয় না। তাহলে আমি বুঝতে পেরেছি ক্যাপ্টেন, সেই সাপটাই এসেছে। এমন একটা গন্ধ ওই সাপটা যখন এসেছিল তখনই কিন্তু আমরা পেয়েছিলাম। কেমন একটা অদ্ভুত শ্যাওলাটে গন্ধ। সাপটার শরীরে এমন শ্যাওলা জমেছে বলে এমন গন্ধ আসছে। কিন্তু এখন কি করা যায়? এত উঁচু থেকে নিচে লাফিয়ে পড়লে তো মৃত্যু না হলেও হাড়গোড় নিশ্চয়ই ভাঙবে। এখানে চুপ করে বসে থাকলে ওই সাপটা এসে আমাদের আস্ত গিলে ফেলবে ক্যাপ্টেন। মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তারপরে অভিরূপ সামনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। যে গাছের ডালে ওরা এসে বসেছে সেই গাছের ডালের একদম গোড়ার কাছটা দুটো সবুজ চোখ জলজল করছে। তার সঙ্গে সেই অদ্ভুত গন্ধটা তীব্র হয়েছে, আর তার সঙ্গে একটা অদ্ভুত কেমন যেন শব্দ এসে লাগছে ওদের কানে। অভিরূপ ভয় পাওয়া গলায় কোনো রকমে বলল, ক্যাপ্টেন আমরা কি বাঁচতে পারবো এই সাপের হাত থেকে? মামা কিন্তু বারবার বলে দিয়েছিল এটা ব্রাজিলের সমস্ত কিছু এত সহজ নয়। দীপেশ হালদার ঘরের চেয়ারের উপরে বসে বিছানায় বসা অজয়, লালু আর অভিরূপের দিকে তাকিয়ে বলেছিলেন, ব্রাজিলকে কিন্তু পৃথিবীর অন্য কোনো জায়গার সঙ্গে তুলনা করা চলে না। ব্রাজিল এক অদ্ভুত জায়গা, এখানে পদে পদে বিপদ। তাছাড়া তোদের সমুদ্রপথে সাউথ আফ্রিকার প্রান্ত হয়ে ওদের উরুগুয়ে হয়ে যেতে হবে। উরুগুয়ে যাওয়ার আগেই কিন্তু একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপটায় লোকজন খুব একটা যায় না। আসলে সোজা পথে ওই দ্বীপটা পড়ে না। তারপরে সামান্য দক্ষিণ দিক দিয়ে আরো এগিয়ে গেলে তোরা পৌঁছে যাবি অ্যান্টার্কটিকা। তার মাঝেই পড়ছে আর্জেন্টিনা
এবং তারপরে উরুগুয়ে। আসলে জায়গাটা এমন যে আর্জেন্টিনার দিকে সহজে কেউ যেতে চায় না। এই পথটা খুব একটা ভালো নয়। তবে সাবধান, ব্রাজিলে থাকাকালীন দিনগুলো কিন্তু খুব একটা সহজ হবে না তোদের জন্য। লালু মামার কথাগুলো আমাদের শোনা উচিত ছিল রে। মামা বারবার বলে দিয়েছিল এই দ্বীপে নিরস্ত্র হয়ে কখনোই না নামতে। যদি আমাদের কাছে একটা অন্তত অস্ত্র থাকতো তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম। কি করতে অস্ত্র দিয়ে? হ্যাঁ, ওই অস্ত্র দিয়ে তো আর ওই সাপটাকে মারা যেত না। যে কোনো অস্ত্র দিয়ে ওই সাপটাকে মারা যাবে না। আমার তো মনে হয় কামানের গোলা ওই সাপের গায়ে লাগলেও সহজে ওর কিছু হবে না, সামান্য চোট লাগবে মাত্র। রাতের বেলা সে যদি আমাদের কাছে আসে আমরা তো দেখতে পাবো না। সেটাই তো ভাবছি কি করা যায়। এই ছোট্ট জায়গাতে আমরা যেমনভাবে আছি তেমনভাবেই থাকি। এখানে এলে আমরা আগে থেকে দেখতে পেয়ে যাব। অন্ধকার হলেও ওই সামনের জঙ্গলের দিকটা কিন্তু চাঁদের আলোয় ভেসে পড়েছে। ওদিকে বড় বড় গাছগুলোর মধ্যে এতটা অন্ধকার, আমরা নিশ্চয়ই দেখতে পাবো ওই সাপটা আসলে। কিন্তু কিন্তু আমি ভাবছি ওভাবে চিৎকারটা করলো কে? আমাদের মতো কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে আর সেই চিৎকার করছে। কিন্তু সাপটা যদি আমাদের ধরতে পারে তাহলে তো আরো বড় বিপদ হয়ে যাবে। অজয়ের খিদে পেয়েছিল, তার পেটের ভেতরটা কেমন যেন পড়ছিল। লালুরও বেশ খিদে পেয়েছিল। ব্যাগ থেকে পকেট থেকে বের করে বেশ কয়েকটা শুকনো বিস্কুটের প্যাকেট এনেছিল লালু। কি করে এনেছিল সেটা সবাই জানে, তবে সেই বিস্কুটের প্যাকেটটা ওদের কাজে লেগে যায়। জলের অভাবে ওরা ইচ্ছে করেই বেশি বিস্কুট খায় না। ক্লান্তিতে আর কেমন একটা অদ্ভুত অজানা ভয়ে ওরা আরও বেশি শান্ত হয়ে পড়েছিল। তাই ওই ছোট্ট খাঁজের মতো জায়গাটায় বসে থাকতে থাকতে তখন যে দেওয়ালের দিকে হেলান দিয়ে লালু ঘুমিয়ে পড়েছে অজয় তা বুঝতে পারে না। অনেকক্ষণ একটানা কথা বলতে বলতে যখন দেখতে পায় লালু সাড়া দিচ্ছে না, তখন পেছনের দিকে তাকাতে দেখতে পায় লালু ঘুমিয়ে পড়েছে। অজয় উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে সামনের জমিটার দিকে তাকিয়ে দেখে একবার চাঁদের আলো জমির এখানে ওখানে পড়েছে আর একটা দৃশ্য তৈরি হয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করে অজয়ের মনে পড়ল একটা কথা। সাপটা যদি সত্যিই অ্যানাকন্ডা হয়ে থাকে আর যদি সাপটা ওদের পেছনে তাড়া করে থাকে, তাহলে নিশ্চয়ই সাপটা ওদের পেছনে পেছনে আসবে। আর তাহলে কি ওই যে লোকটা চিৎকার করলো সেই লোকটা কি ওই সাপটাকে ধরেছে? অজয় কথাটা ভাবতে ভাবতে আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। খোদল মাত্র জায়গাটা অনেকটা পেছনে ফেলে এসেছিল। পায়ের তলায় সবুজ বড় বড় ঘাস, তাছাড়া ছোট ছোট কিছু গাছ রয়েছে এখানে ওখানে ছড়িয়ে। একটা লাঠি জোগাড় করেছিল অজয়, সেই লাঠিটা হাতে রেখে ঘাসের উপর মারতে মারতে সামনে এগিয়ে যাচ্ছে সে। এভাবে ঘাসের উপর আঘাত করতে করতে এগিয়ে গেলে ছোটখাটো পোকামাকড় কিংবা সাপ থাকলে এগুলো সহজে সামনে আসতে পারে না। অজয় একটু এগিয়ে এসেছিল। একসময় পেছনের দিকে তাকিয়ে ফিরতে যেতেই দেখতে পেল মুখের সামনেটা মাঝারি উচ্চতার গাছের খানিকটা জঙ্গল। অজয় চমকে উঠল। কখন যে এতটা দূরে এসে পড়েছি কি জানি, কিন্তু একটা গন্ধ, এমন একটা গন্ধ যেন আমায় এদিকে টেনে আনছিল। পায়ের কাছে কি একটা যেন কামড়াচ্ছে বলে মনে হচ্ছে। কথাটা মনে হতেই সঙ্গে সঙ্গে নিজের পাটা সরিয়ে নেওয়ার পর অজয় বুঝতে পারে তার পায়ের কাছ থেকে রক্ত বেরিয়ে আসছে। চাঁদের আলো যে দিকটায় এসে পড়েছে সেদিকটার চারপাশটা ফাঁকা, উপরে বড় গাছ নেই। সেই চাঁদের আলোয় সামনের দিকে তাকাতে যে দৃশ্যটা অজয় দেখতে পেল তাতে তার মনের ভেতর যেটুকু সাহস ছিল সেটুকু সাহসও উড়ে গেল। সে যেখানে এসে দাঁড়িয়েছে তার চারপাশে ছোট ছোট কোমর উচ্চতার গাছ। সেই গাছের একদম মাথার দিকে একটা করে সূর্যমুখী ফুলের মতো রকম ফুল ফুটে রয়েছে, কিন্তু সেই ফুল গাছের শিকড়গুলো কেমন যেন অনেকটা দাঁতের মতো, সেগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে। তেমনই শিকড়ে বোধ হয় তার পা গেঁথে গিয়েছিল, তাই তাতে আঘাত পেয়ে পা থেকে রক্ত ঝরছে। সামনের দিকে এগোতে এগোতে সে বুঝতে পারল চারপাশে ওই একই রকম গাছ, আর তার সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারলো গন্ধটা ওই গাছগুলোর শরীর থেকেই বেরিয়ে আসছে। প্রাণপণে সামনের দিকে এগোতে লাগলো অজয়। এবারে আরও একটা ব্যাপার লক্ষ্য করল, ফেরার পথ সে হারিয়ে ফেলেছে। কোন দিক দিয়ে সে সেখানে এসেছে সেটা সে ভুলে গেছে। অভিরূপ চিৎকার করে উঠেছিল। তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন একটা অদ্ভুত কাজ করল। মস্ত বড় ডালটাকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝাঁকাতে লাগলো। ঝাঁকাতে ঝাঁকাতে সেই সবুজ চোখ দুটো ওদের দিকে আরও এগিয়ে আসতে লাগলো। প্রথমে অভিরূপ ক্যাপ্টেনের পরিকল্পনাটা বুঝতে পারেনি, তাই বলল, আরে আরে আশ্চর্য তো, এমন করছো কেন?
আমরা তো নিচে পড়ে যাব। তুমি বুঝতে পারছো না, আমি গাছের ডালে এমনটা করে ওই সাপটাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে চাইছি। যদি কোনোভাবে আমরা সফল হই তাহলে অন্তত কিছুক্ষণ সুরক্ষিত থাকতে পারবো। অভিরূপ ক্যাপ্টেনের কথা বুঝতে না পারলেও বুঝতে পারলো এ ছাড়া আর কোনো উপায় নেই। তাই দুজনে মিলে ডালটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মুখে অদ্ভুত শব্দ করতে লাগলো। কিন্তু সাপটা এসবে ভয় পেল না। সে মোটা ডালটা জড়িয়ে ধরে ওদের দিকে এগোতে লাগলো। অভিরূপ আর ক্যাপ্টেন পেছনের দিকে সরতে লাগলো। মোটা ডালটা শেষের দিকটা সরু হয়ে এসেছে। সরতে সরতে ওরা যত বাইরের দিকে আসছে, সাপটাও ডালের উপরে নিজের শরীর পেঁচিয়ে রেখে তখন বাইরের দিকে আসছে। কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ওদের গায়ে এসে লাগতে শুরু করলো। কিন্তু তার মধ্যে ক্যাপ্টেন আর অভিরূপ দুজনেরই কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। যদি ওরা এখান থেকে নিচে পড়ে যায় তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। আবার যদি কোনোভাবে ওই সাপটা ওদের ধরে ফেলে তাহলে তো যেমন ভয়ঙ্কর মৃত্যু হবে, তেমন মৃত্যু আর কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। অভিরূপের বারবার মনে পড়তে লাগলো অজয় আর লালুর কথা। আর এর আগে যতবার এরা বিপদে পড়েছে মোটামুটি একসাথেই ছিল। কিন্তু এবারে যে ওরা কোথায় আছে তা সে জানে না। আদৌ কি বেঁচে আছে না মরে গেছে সে কথাও ওরা জানে না। ক্যাপ্টেন কিন্তু তখনও সাহস হারায়। তার হাতের সমস্ত শক্তি দিয়ে গাছের ডালটাকে ধরে ঝাঁকাতে লাগলো। ক্যাপ্টেনের কোমরের কাছে একটা ছুরি গোজা রয়েছে, কিন্তু সেই ছুরি দিয়েই সাপের কিছু হবে না। কথাটা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা কথা মনে পড়লো ক্যাপ্টেন। সাপটার শরীরটা বেশ বড়। সাপটার শরীরে কোনো ক্ষতি করা না যাক, তার ওই সবুজ জলজলে দুটো চোখের মধ্যে যদি একটা চোখের উপর আঘাত করা যায় তাহলেও সে ক্ষতিগ্রস্ত হবে। আর শরীরের সূক্ষ্ম অঙ্গগুলোর মধ্যে একটি হলো চোখ, আর চোখে কিছু হলে সেই সাপটা সহজে কিছু করতে পারবে না। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। নিজের শরীরটাকে ডালের উপর কোনোভাবে ভরে রেখে ডান হাতের ছুরিটাকে চেপে ধরল। বাঁ হাতে ডালের উপর ভর দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় গাছের ডালটা মরমর শব্দ করে ভেঙে গেল। ডালটা ভেঙে যাবে সেটা বোধ হয় সাপটাও বুঝতে পারেনি। ডালের বেশ খানিকটা অংশে তার মাথার সামনের দিকটা জড়িয়ে রাখা ছিল। হঠাৎ করে ডালটা ভেঙে যাওয়ায় সে টাল সামলাতে না পেরে তার শরীরের সামনের অংশটা শূন্যে ভাসে। অভিরূপ ডালের শেষ প্রান্তের দিকে ছিল। সে নিচের দিকে পড়তে পড়তে ডালটা আঁকড়ে ধরে দুহাতে। ক্যাপ্টেন ছিল সামনের দিকে। সে যখনই বুঝতে পারে তারা পড়ে গেছে তখন সে হাতের ছুরিটাকে দিয়ে সামনের দিকে হাওয়ায় সামনে চালিয়ে দেয়। সাপটা গাছের গুড়ি বরাবর নিজের শরীরটাকে নামিয়েছিল। হাতের ছুরিটা পড়ে গিয়ে তার শরীরে সঙ্গে সঙ্গে বেশ খানিকটা অংশ কেটে যায়। যতই তার শরীর মস্ত বড় গাছের মতো হোক না কেন, তার চামড়া যতই শক্ত হোক না কেন, ওই ধারালো লম্বা ছুরিটা এক ঝটকায় তার শরীরের ভেতরে ঢুকে যাওয়ায় তার শরীরের বেশ খানিকটা অংশ কেটে গিয়েছিল। আর তাতেই সে নিজের শরীরটাকে ব্যথায় মোচড়াতে থাকে। মোচড়াতে মোচড়াতে গাছের সাথে নিজেকে একরকম বেঁধে ফেলে। ছুরিটা তার গায়ে গিয়ে ঢুকেছিল। সেই ছুরির অপর প্রান্ত হাতে ধরে থাকা ক্যাপ্টেনও জড়িয়ে পড়েছিল তার সাথে। কিন্তু ভাগ্যবশত একদম মাথার খানিকটা নিচে এসে পড়ে যায়। তার শরীরের চাপ তার গায়ে গিয়ে পড়েনি। তার বদলে একদম শেষের দিকে ছবিটা আলগা হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। ক্যাপ্টেন মাটির উপর ধপ করে পড়ে যায়। অভিরূপও গাছের ডালটাকে ধরেছিল। বুদ্ধি করে অভিরূপ গাছের ডালটার উপরে দুটো পা রেখেছিল। ডালটা ভেঙে মাটিতে পড়তে 30 সেকেন্ডেরও কম সময় লেগেছিল। কিন্তু এইটুকু সময় যেন অনেকটা সময় ছিল ওদের কাছে। এ সময়ের মধ্যেই অনেক কিছু ঘটে যায়। অভিরূপের পায়ে আর হাতে সামান্য চোট লেগেছিল, তবে খুব বেশি নয়। চাঁদের অল্প আলোয় সামনের দিকে কিছু আবছা দৃশ্য দেখা যাচ্ছিল। মাটির উপর পড়েই ক্যাপ্টেন অভিরূপকে ডাকল। অভিরূপ, অভিরূপ, কোথায় তুমি? আমি ঠিক আছি ক্যাপ্টেন, তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমাদের এক্ষুনি ওইদিকে হাঁটতে শুরু করতে হবে। রাতের বেলা না হলেও দিনের বেলা নিশ্চয়ই আমরা ওদের খুঁজে পাবো। সাপটা আজ রাতে আর আমাদের আক্রমণ করবে বলে মনে হয় না। ওকে যা আঘাত করতে পেরেছি তাতে আজকের রাতটা সে বিশ্রাম নেবে। কাল সকালের আগে কিছু হবে না। চলো, তাড়াহুড়ো করতে হবে না। ওরা ধীরে ধীরে জঙ্গলে জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো সামনের দিকে। সমুদ্রের ঠান্ডা বাতাস আর সমুদ্রের জলের নোনা গন্ধ ভেসে আসছে, কিন্তু সমুদ্র কোন দিকে সেটা ওরা বুঝতে পারছে না। এমন আধো অন্ধকারের মধ্যে চারপাশে জঙ্গলের পরিবেশে সমস্ত কিছু বোঝা সম্ভব নয়। সামনের দিকের জমি সামান্য উঁচু হয়েছে,
ওরা সেদিকেই হাঁটতে লাগলো। দাদা 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 কোথায় গেল? লালুর ঘুমটা ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙতে লালু এদিকে ওদিকে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। তারপরে যখন বুঝতে পারে তার পাশে অজয় নেই, তখন সে কেমন যেন অবাক হয়ে যায়। রাতে অজয় কোথায় গেল? তাকে সাথে করে নিয়ে গেল না? তার কোনো বিপদ হয়ে যায়নি তো? কথাটা ভেবে সে তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে আসে। চাঁদটা যখন আকাশে আরও মাথার ওপরে এসে উঠেছে, সে চাঁদের আলোয় সামনের দিকটা অস্পষ্ট হলেও দেখা যায়। কিন্তু না, অজয় কোথাও নেই। লালু দুহাত মুখের দুপাশে তুলে ধরে চিৎকার করে ডাকে, দাদা দাদা। লালুর চিৎকারটা ফাঁকা জঙ্গলের মধ্যে যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে থাকে বারবার, কিন্তু অজয়ের কোনো কথা শোনা যায় না। লালু অবাক হয়। প্রথমে অভিরূপার ক্যাপ্টেন, তারপরে এখন অজয়, সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু অজয় কোথায় গেল? সে তো জানতো লালুর কাছে আর কেউ নেই, তার সত্ত্বেও না বলেই চলে গেল অজয়। এইসব ভাবছে, ঠিক তখনই পায়ের কাছে পিঁপড়ের মতো কি যেন একটা তাকে ছোট করে কামড়ায়। ভালোভাবে কিছু দেখতে না পেলেও পায়ে প্রচণ্ড জ্বালা করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি উবু হয়ে জঙ্গলের উপরে বসে পড়ে। দু হাতে পায়ে সেই জায়গাটা চেপে ধরে। জায়গাটা যেন বিষের মতো চলতে শুরু করেছে। এখন দু হাতের ছোট ছোট নখ দিয়ে পায়ের সেই জায়গাটা আঁচড়াতে শুরু করেছে, যেন মনে হচ্ছে একটা তীব্র বিষ পায়ের ভেতরে সেই জায়গাটা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। না, কিছুতেই সে নিজেকে সামলাতে পারে না। একটা প্রচণ্ড যন্ত্রণা পায়ের পাতা বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। লালু ঘাসের ওপর শুয়ে পড়ে। তারপর যন্ত্রণায় তার গোটা শরীরটা মোচড়াতে শুরু করে, আর তার সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে আসা শব্দটাও কেমন যেন এলোমেলো হয়ে যায়। শব্দ জড়িয়ে আসে মুখে। সে বলে, দাদা, এই দাদা, আমায় বাঁচা দাদা, দাদা আমায় বাঁচা। অজয় পথ ঠিক করতে পারছিল না। সে কোন দিক দিয়ে এসেছে, কোন দিকে যাচ্ছে, কিছুই তার মনে পড়ছিল না। তবুও কোনো রকমে চাঁদের দিকে তাকিয়ে এবং সামনের জঙ্গলের দিকে দৃষ্টি রেখে সে অনেকটা এগিয়ে এসেছে। তখন খোদলটার কাছে এগিয়ে আসে, তখন পাশের একটা ছোট গাছ দেখে চিনতে পারে। সামনের দিকে এগিয়ে যেতে যাবে এমন সময় তার থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে তাকায়। সেই দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা আটকে ওঠে। এ কি, পথের উপর ওটা কে পড়ে আছে? তাড়াতাড়ি সে এগিয়ে যায় সামনের দিকে, আর তারপরে পথের উপর পড়ে থাকা সেই মানুষটার শরীরটার দিকে সামনের দিকে টানতেই একটা বীভৎস চিৎকার করে ছিটে আসতে থাকে পেছনের দিকে। চাঁদের আলো অল্পই আছে, খুব বেশি নেই। সেই চাঁদের আলোতে মাটিতে পড়ে থাকা গোটা মূর্তিটার শরীরে আর কিছু আছে বলে মনে হয় না। তার গোটা শরীর রক্তে ভেজা, মুখের অবস্থা চিনতে পারার মতো নয়। তার শরীর একটা কালো রঙের পোশাক ছিল, উল্টো হয়ে থাকার জন্য ব্যাপারটা কিছুই বোঝা যায়নি। তার গোটা শরীরটা যেন কেউ চেপে প্রচণ্ড জোরে পিষে তাকে মেরে ফেলেছে। তার গোটা শরীরের হাড়গোড় ভেঙে চুরে কেমন যেন হয়ে এসেছে। দুহাতে নিজের মুখ ঢেকে ছিটকে পেছনে সরে এসেছিল অজয়। তাহলে কি এইটাই সেই লোকটা? এমন পোশাক তো লালু, অভিনব কিংবা ক্যাপ্টেন কারু নয়। এমন একটা চিৎকার সে নিজে শুনতে পেয়েছিল। তাহলে এই লোকটা চিৎকার করেছিল। কিন্তু এটাই তো সেই খোদার, যে খোদলের কাছে সে আর লালু। কিন্তু সেই খোদল তো একটা ছিল, পাশাপাশি দুটো এমন খোদল তো ছিল না। তাহলে কি আমি পথ ভুল করেছি? অজয় সত্যিই পথ ভুল করেছিল, আর যেদিকে আসার কথা ছিল সেদিক থেকে সামান্য সরে অন্য পাশে চলে এসেছিল। সেদিকেও জমি সামান্য উঁচু, উঁচু জমির দেওয়ালের মতো জায়গাটায় সামান্য খোদল তৈরি হয়েছে। এই খোদলগুলো কে তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে তা বোঝা যায় না। তবে বিপদের সময় ওই খোদলের মধ্যে আশ্রয় নেওয়াই যায়। অজয় বেশ ভয় পেয়েছিল। সে আবার এগিয়ে গিয়ে সেই ঢালু জমির যেখানটা উঁচু জমি শুরু হয়েছে সেই পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। বারবার ভাবতে থাকে লালুর কথা। লালু কি এতক্ষণে উঠে পড়েছে? যদি ঘুমিয়ে থাকে, কিন্তু যদি কোনো বিপদ ঘটে যায়? অজয় বারবার লালুর কথাই ভেবে চলেছিল, কিন্তু একবার এই কথাটা ভাবেনি যে এই আধো অন্ধকারের মধ্যে যদি সাপটা কোনোভাবে তার পিছু নেয়, তখন পায়ের কেটে যাওয়া জায়গাটা দিয়ে তখন রক্তক্ষরণ হচ্ছিল। কোনো রকমে তার জামার অংশটা একটা অংশ ছিঁড়ে পায়ের কাছে বেঁধে নিয়ে এসে চলেছিল। এর আগে ওরা অনেক অভিযানে বেরিয়েছে, অনেক জায়গায় গেছে,
কিন্তু এমন সমস্যার মধ্যে ওদের কখনোই পড়তে হয়। বিশেষ করে সবাই সবার থেকে আলাদা হয়ে গেছে। এখন তো আর লালু আর অজয় দুজনেই আলাদা। এটাই তো মনে হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা ওইদিকে ওদিকে ওটা কে দাঁড়িয়ে আছে? চাঁদের অল্প আলোয় ক্যাপ্টেন সামনের দিকে তাকাতেই দেখতে পেয়েছিল কি একটা ঢালু জমির একদম শেষের দিকে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে অভিরূপ গলা তুলে বলল, অজয়, লালু। অজয় মুখ তুলে তাকালো, তারপরে হাত তুলে বলল, আমরা এখানে, তোমরা সবাই ঠিক আছো তো? আমরা ঠিক আছি, তুই ঠিক আছিস? ওরা ঢালু জমি দিয়ে নিচের দিকে নেমে এল। অজয় ওদের কাছে আসছে। অভিরূপ অজয়কে আনন্দে জড়িয়ে ধরল। প্রায় 2 দিন পার হয়ে গেছে এমনভাবে। কালকে সকালের পরে দুপুরের দিকে ওরা হারিয়ে গিয়েছিল। আজ দুপুর পেরিয়ে প্রায় শেষ রাত হতে চলল। আমি তো ভেবেছিলাম তোমাদের কোনো বিপদ হয়েছে। ক্যাপ্টেন, তুমি ঠিক আছো তো? ক্যাপ্টেনের কিন্তু বেশ সাহস আছে। ক্যাপ্টেন ছুরি দিয়ে ওই সাপের সঙ্গে লড়াই করেছে, তাকে আঘাতও করেছে। আজকের রাতটা ওই সাপটা আর কিছু করবে বলে মনে হয় না। কিন্তু লালু কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটা খোদলের ভেতরে অপেক্ষা করছিলাম, তারপর আমি বাইরে বেরিয়েছিলাম। এখন জায়গাটা ঠিক চিনতে পারছি না। লালুকে ডাকছি, কিন্তু লালুও সাড়া দিচ্ছে না। ব্যাপারটা যে কি হলো কিছুই বুঝতে পারছি না। ওরা 3 জনে মিলে এবার ঢালু জায়গাটায় ঘুরে ঘুরে লালুকে ডাকতে লাগলো। ওদের 3 জনের চিৎকার বারবার ভেসে আসতে লাগলো আর প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু লালু উত্তর দিল না। একসময় ক্যাপ্টেন বলল, আই শিওর তুমি এখানেই ছিলে? এখানে লালুকে রেখে গিয়েছিলে? একদম মনে আছে, লালুকে আমি এখানে কোথাও একটা রেখে গেছিলাম, কিন্তু সে সাড়া দিচ্ছে না কেন? না ঘুমিয়ে পড়লেও তো সাড়া দেওয়ার কথা। এত জোরে জোরে আমরা ডাকছি। শুধু অজয় নয়, বাকিরা এটাই ভাবছিল। তবে তার সঙ্গে মনের ভেতরে আরও একটা চিন্তা উদয় হচ্ছিল, তবে সেটাকে কেউ প্রাধান্য দিতে চাইছিল না। ক্যাপ্টেন ছুরিটা আবার কোমরের কাছে গুছিয়ে রেখেছে। বারবার ক্যাপ্টেনের মনে পড়ে যাচ্ছিল যেদিন ওরা এই জাহাজ থেকে নিচের দিকে নেমেছিল সেই দিনের কথা। ক্যাপ্টেন ওদের সবাইকে বলেছিল, এই দিকটা বড় অদ্ভুত। অনেকের কাছে শুনেছি এইখানে এক ধরনের গাছ আছে, সেই গাছ সূর্যের আলো পায় না, সূর্যের আলোর বাইরে সেই গাছ তৈরি হয়েছে। কিন্তু কিভাবে তৈরি হয়েছে তা আমরা নিজেও জানি না। সেই গাছের পাতা খেলে নাকি শরীরের যে কোনো রোগ সেরে যায়। তাছাড়া সামান্য সময়ের জন্য আয়ু থেমে যায়। আয়ু থেমে যায় মানে? হ্যাঁ, মানে অনেকটা দিনের জন্য আমাদের বয়স থেমে যায়। ধরো তো তুমি আর 3 দিন বাঁচবে। ওই পাতা খেলে ওই 3টে দিন তোমার জীবনে বেড়ে যাবে। অর্থাৎ তুমি ধরো 6 দিন বাঁচবে। অদ্ভুত ব্যাপার। আমরা তো উরুগুয়ে হয়ে ব্রাজিলের দিকে যাব। তার আগে এই দ্বীপে একবার ঘুরে আসি তাহলে। না, মামা কিন্তু বারবার বলেছিল এমন একটা দ্বীপে ঘুরে বেড়ানো খুব একটা ভালো নয়। আরে কিছু হবে না, ভেতরটা ঘুরে আসি, তারপর না হয় দেখা যাবে। আর যদি কোনোভাবে সেই গাছের আর পাতার সন্ধান পেয়ে যাই। আচ্ছা, তুমি ঠিক জানো তো এখানে সে পাতা আছে? আজ থেকে 10 বছর আগে আমি এই দ্বীপে একবার এসেছিলাম, পরে আর এদিকে আসা হয়নি। তোমাদের নিয়ে এলাম। সেই গাছের পাতা নিশ্চয়ই আছে, কিন্তু কোথায় আছে তা আমি জানি না, কারণ এই দ্বীপটা বেশ বড়। এ কি, ওইখানে কে যেন একটা মাটিতে পড়ে আছে না? অজয় সেই লোকটাকে দেখতে পেয়েছিল, কিন্তু সেই লোকটা রয়েছে তার পেছনের দিকে। একটু আগে এসে লোকটাকে পেছনের দিকে ছেড়ে এসেছে, তাহলে তার সামনের দিকে মাটিতে কে পড়ে আছে? অভিরূপ ছুটে গেল সামনের দিকে। তারপর সামনে পড়ে থাকা মানুষটাকে সোজা করতে দেখা গেল সেটা লালু। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওরা বেশ ভয় পেল। দুহাত ছিটকে এসে মাটির উপরে বসে পড়ল অভিরূপ। ক্যাপ্টেন এগিয়ে এলো সামনের দিকে। সঙ্গে সঙ্গে লালুর নাকের কাছে হাত রেখে ক্যাপ্টেন বলল, আরে এত ভয় পাওয়ার মতো কিছু নেই। একটু ভয় পেয়েছে বা কোথাও আঘাত পেয়েছে, তাই কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি এসো, নিয়ে এসো ভেতরের দিকে। ওরা দুজনে মিলে লালুকে তুলে সেই খোদলের কাছে নিয়ে গেল। চাঁদের অল্প আলোয় ভালো করে তার গোটা শরীরে হাত বুলিয়ে বুলিয়ে পরীক্ষা করতে লাগলো ক্যাপ্টেন। তারপর আর তার পায়ের দিকে চোখ পড়তেই ক্যাপ্টেন অবাক হলো।
লালুর পায়ের কাছটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। তার পায়ের পাতার উপরের জায়গাটা অনেকটা ফুলে উপরে উঠে এসেছে যেন। সেদিকে তাকিয়ে ক্যাপ্টেন বলল, লক্ষণ ভালো নয়। এখানের জঙ্গলে এক ধরনের অদ্ভুত পতঙ্গ থাকে। তার মধ্যে একটা হলো রেখাস। এই রেখাস মাটিতে থাকে, ছোট গুবরে পোকার থেকে সামান্য একটু বড় হয় দেখতে। এদের শরীরে বিষ থাকে না, কিন্তু এদের শরীরে এমন একটা তরল থাকে যা শরীরে গেলে শরীরের অক্সিজেন প্রবাহ আর রক্ত চলাচল বেশ কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে পারে। আর যেখানে কামড়ায় সেই জায়গাটা ফুলেও আসে। এই পোকা কামড়ালে মানুষের ঘুম পায়। তোমরা চিন্তা করো না, লালুর কিচ্ছু হবে না। তার প্রচণ্ড ঘুম পাবে, আর তাছাড়া পায়ের ব্যথাটাও কাটবে। এই ফোলা ভাবটাও দেখতে দেখতে কমে যাবে। এই কথাই ওরা সকলে একটু আশ্বস্ত হলো। তারপর খোদল মতো জায়গাটায় দুজনে হেলান দিয়ে বসলো। সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। লালুকে মাঝখানে রেখে ওরা তিনজনে হেলান দিয়ে শুয়ে একরকম ক্লান্তির চোটেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন চারপাশে সকালের সূর্যের আলো ফুটতে শুরু করেছে। প্রথম ঘুম ভেঙেছিল ক্যাপ্টেন। বাকিদের দিকে তাকিয়ে দেখল তারা গভীরভাবে ঘুমোচ্ছে। লালুর পায়ের ফোলাটা বেশ খানিকটা কমে এসেছে। তার পায়ের কাছটা কেমন কালচে হয়ে গেছে। সেখানে একবার হাত বুলিয়ে দেখল জায়গাটা সামান্য নরম। ক্যাপ্টেন সাপের রক্ত লাগা ছুরিটা আগেই মুছে নিয়েছিল, তবে এবার ভালো করে একটা পাতায় মুছে নিয়ে ভালো করে ছুরিটা দেখল। তারপর কোমরে গুজে রেখে আস্তে আস্তে হেঁটে গিয়ে উঁচু জায়গাটায় গিয়ে দাঁড়ালো। সমুদ্র কোন দিকে? এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। সমুদ্র খুঁজে না পেলে আর একটা দিন এই জঙ্গলে কাটানো সহজ হবে না। সাপের শরীরের আঘাত খুব দ্রুত সেরে আসে, তাকে এভাবে আটকে রাখা যাবে না। সে সামান্য সেরে উঠলে সে আবার ওদের খোঁজে বেরিয়ে আসবে এই ঘন জঙ্গলে। একটা মানুষের জন্য সে সব কিছু করতে পারে। ক্যাপ্টেন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল উঁচু জায়গাটা ধরে। ঠিক তারপরে মৃতদেহটা চোখে পড়ল। তাড়াতাড়ি এগিয়ে গেল সেখানে। লোকটাকে যে অ্যানাকন্ডায় মেরেছে তা ভালোভাবেই বোঝা যায়। তার গোটা শরীরের হাড় মাংস ভেঙে চুরে তুবড়ে গিয়েছে। একটা যেন মাংসপিণ্ডের মতো তৈরি হয়েছে তার শরীরটা। কে জানে এটা এই জঙ্গলে কি করেই বা এসে পড়েছিল, সেটাই বা কে জানে। কিন্তু আমায় এখন তাড়াতাড়ি সমুদ্র খুঁজতে হবে, না হলে আমাদের অবস্থাও এইরকমই হবে। ক্যাপ্টেন হাঁটতে হাঁটতে সেই সাদা ডিমের মতো জায়গাটা পেরিয়ে এসে আরও সামনের দিকে এগোল। তারপরেই একটা পথ দেখতে পেল। পথটা সামনের দিকে এগিয়ে গেছে। এই পথ ধরে খানিকটা এগোতেই সমুদ্রের ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। ক্যাপ্টেন চমকে উঠে বলল, আশ্চর্য, এত কাছে রয়েছে সমুদ্র। তাহলে আমরা সমুদ্রের খোঁজ এত সহজে পেলাম না কেন? আরও খানিকটা পথ হেঁটে এবার কারণটা বুঝে উঠতে পারল ক্যাপ্টেন। আসলে ওরা যেদিকে নেমে গিয়েছিল সেদিকটা আসলে খানিকটা ঢালু জায়গা। সেই পথে জঙ্গলটা নিচের দিকে। সেই জঙ্গল ছেড়ে রাতের অন্ধকারে ওরা কখনোই উপরের দিকে উঠে আসার চেষ্টা করেনি। উপরের দিকে উঠে এসে আবার খানিকটা নিচের দিকে নেমে গেলে তারপরে সমুদ্রের দিকে যাওয়ার পথ। বাইরের জঙ্গল আসলে এই দ্বীপের একটা জঙ্গলের মাঝে যেন আর একটা জঙ্গল। একটা দ্বীপের মাঝেই যেন আর একটা দ্বীপ। ক্যাপ্টেন এগোতে লাগলো সামনের দিকে। সমুদ্রের জলের গর্জন তার কানে ভেসে আসতে লাগলো। মাথার উপর দিয়ে উড়ে গেল একটা সাদা রঙের পাখি। এদিক ওদিক দেখতে দেখতে ক্যাপ্টেন একদম কাছে গিয়ে দেখল তাদের জাহাজটা দূর থেকে দেখা যাচ্ছে। জাহাজ থেকে একটা ছোট্ট কাঠের নৌকো মতো নিয়ে ওরা ওই পাড়ে এসে উঠেছিল। নৌকোটা একপাশে জমির উপরে তোলা আছে। ওরা যেখান থেকে এসেছিল সেই পথেই ক্যাপ্টেন সমুদ্র তীরের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের অন্ধকারে ওই জঙ্গলে হারিয়ে গেলে পথ তো খুঁজে পাওয়া সম্ভব নয়। কোথা থেকে যে কিভাবে উপরের দিকে উঠে এলাম সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। বাকিরা বুঝবে কি করে? এখন তাড়াতাড়ি ওদেরকে গিয়ে ফিরিয়ে আনা দরকার। সকাল হয়েছে, দেখতে দেখতে কখন দুপুর হয়ে যাবে, তারপর সন্ধে নেমে আসবে। ক্যাপ্টেন পেছনের দিকে ঘুরতে যাবে এমন সময় দেখতে পেল সমুদ্রের তটের কাছে জল আর মাটি বালি যেখানে মিশেছে ঠিক সেইখানে কি যেন চিকচিক করছে। দৃশ্যটা দেখতে পেয়ে ক্যাপ্টেন এগিয়ে যায় সমুদ্রের দিকে। তারপরে দেখতে পায় মাটির উপর যেখানে অল্প অল্প শুকনো বালি রয়েছে সেই বালি থেকে একটু এগিয়ে গেলে ছোট্ট ছোট্ট কচ্ছপের ছানা রয়েছে। ছোট ছোট কচ্ছপগুলোর পিঠের ওপর সূর্যের আলো পড়ে এমন চিকচিক করছিল। আসলে জলের মধ্যে খানিকটা জায়গা কচ্ছপের ছানায় ভরে গেছে। তাছাড়া সমুদ্রের ঢেউতে মাঝে মাঝে জল উপরের দিকে উঠে আসছে। এমনই খানিকটা জল বালির মধ্যে আটকা পড়েছে। তার মধ্যে ছানাগুলো নড়ে ওঠে, আর তাতেই জল নড়ে ওঠে এমন চিকচিক করছে। না,
দেরি করা যাবে না। এখনই ওদেরকে নিয়ে এসে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আমার কাজটা যদিও হলো না, কিন্তু কিন্তু থাক, শুধু শুধু ওদের বিপদে ফেলে কোনো লাভ নেই। ক্যাপ্টেন যখন সমুদ্রটা আবিষ্কার করতে গেছিল তখনই প্রথম ঘুম ভেঙেছিল অভিরূপে। সেই ডেকে তোলে অজয়কে। লালুর পায়ের ফোলাটা যখন সামান্য কমে এসেছে তার ঘুমটা তখন ভেঙেছে। ঘুম ভাঙতে পায়ের যন্ত্রণায় সে মুখে একটা অদ্ভুত বিকার করে ওঠে। তার মুখ দেখেই বোঝা যায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। কি হয়েছিল তোর কাল রাতে? ওভাবে বাইরে বেরিয়েছিলি কেন? আমি আমি তো আমি আমি তো ঘুম থেকে উঠে দেখলাম আমি এখানে একা, তাই তাই বাইরে বেরিয়েছিলাম। বেশি দূর যাবো না বলেই বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে তোমায় ডাকাডাকি করলাম, কিন্তু কিছুতেই তুমি না সাড়া দিলে না, বা আমি না তোমার সাড়া পেলাম না। তারপরে ফিরে আসতে যাব, তার আগেই পায়ে কি যেন একটা কামড়ালো। মনে হলো পায়ের উপর দিয়ে ছোট মতো কি একটা শিরশির করে চলে গেল। তারপরে ফিরে আসছিলাম, তার আগে কি যেন হয়ে গেল, মাথাটা ঘুরে উঠল আর পাটা কেমন যেন যন্ত্রণা করতে লাগলো। ওহ, কি ব্যথা, কি ব্যথা, তোমাকে বলে বোঝাতে পারবো না। লালু পায়ের দিকে তাকালো। পায়ের পাতার উপরটা তখনও সামান্য ফুলে রয়েছে। সেটা তো হলো, তবে এখন আমাদের ওই সমুদ্র খুঁজে বার করতে হবে তো। ক্যাপ্টেন কোথায় গেল? এতক্ষণ তো আমাদের সঙ্গেই ছিল। আশপাশে কোথাও আছে, আর তাছাড়া তার জন্যই তো আমরা দ্বীপে নেমেছিলাম। তার সেই গাছ আর সেই পাতা খুঁজে পেলে তো আমাদের আর এত চিন্তা থাকতো না। সোজাসুজি এখান থেকে আমরা বেরিয়ে পড়তাম, কিন্তু ক্যাপ্টেনকে হতাশ হতে হলো। আর কি করা যাবে? যা বিপদ এখানে রয়েছে, আর সেই সাপটা যদি আবার ফিরে আসে। ওরা নিজেদের মধ্যে এসব কথাই বলা বলি করছিল। যে খোদলের কাছে ওরা বসেছিল তার বাইরের দিকে নিচুর জমিতে যেখানে বড় বড় ডিমগুলো রয়েছে, সেই দিকেই কিন্তু একটা অদ্ভুত দৃশ্য চলছিল। সেই সবুজ রঙের সাপটা সেখানে এসে একটার পর একটা ডিম নিজের মুখের ভেতরে ভরছিল। তাতেই আরও একটা ব্যাপার ঘটল। সমতল নিচু জায়গাটার অন্য পাশ দিয়ে এবার পিলপিল করে বেরিয়ে আসতে লাগলো প্রায় একটা মানুষের চেয়ে 2 গুণ লম্বা একটা কালো রঙের সাপ। সাপটার গোটা শরীর কালো আর কেমন যেন হলদেটে। তার দুটো চোখ অদ্ভুত রঙের। এমন সাপ সহজে দেখা যায় না। তবে ওরা এই দৃশ্যটা তখনও দেখতে পায়নি। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে 3 জন মিলে যখন খোদল থেকে বাইরে বেরিয়ে এসে উঁচু জায়গাটায় উঠেছে, ঠিক তখনই নিচের দিকে দূরের শব্দটা শুনে সেদিকে তাকাতে ওরা 3 জন অবাক হয়ে দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। এই মস্ত বড় কালো রঙের সাপটা, যার গায়ের সবুজ শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে, তার শরীরে একটা জায়গায় কেমন যেন ক্ষত। সেই জায়গাটার খানিকটা কেটে গেছে বলে বোঝা যাচ্ছে। এখন কেমন অদ্ভুতভাবে নিজের গোটা শরীরটা পাকাচ্ছে, আর সেই শরীর পাকানোর মধ্যে চাপা পড়ে যাচ্ছে প্রায় 3 মানুষ সমান লম্বা লম্বা কালো রঙের কিছু সাপ। সে সাপগুলো কিন্তু এত সহজে ছাড়ছে না। তারা লম্বা মুখ হাঁ করে তার গায়ে কামড় বসাচ্ছে, আর তারপরে হারিয়ে যাচ্ছে তার শরীরের চাপে। সে এক অদ্ভুত দৃশ্য। চারপাশে ছড়িয়ে রয়েছে সাদা সাদা ডিম। সে ডিমগুলো ওদের শরীরের চাপে ভেঙে যাচ্ছে। পিলপিল করে সেই কালো রঙের সাপ যে কোথা থেকে বেরিয়ে আসছে সেটা ওরা বুঝতে পারল না। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। এমন সময় দেখতে পেল ক্যাপ্টেন অন্য পাশের উঁচু জায়গা থেকে নিচে নামতে নামতে বলছে, তাড়াতাড়ি চলো, সমুদ্র পেয়ে গেছি, এখান থেকে বেরোবার রাস্তা পেয়ে গেছি। ওরা পেছনের দিকে তাকিয়ে দেখছিল। ক্যাপ্টেন সেখানে এসে বসে সামনের দিকে তাকিয়ে দৃশ্যটা দেখতে পেয়ে সামনে হেসে বলল, এই হলো দ্বীপের সব থেকে ভয়ঙ্কর সাপ। এই সাপের কথা আমি অনেক শুনেছি। এই কালো রঙের সাপ করতে পারে না এমন কিছুই কিন্তু নেই। এই অ্যানাকন্ডাকে ওরা চাইলে সবাই মিলে হত্যা করতে পারে। ওদের শরীরে অনেক বিষ, কিন্তু অ্যানাকন্ডার চামড়া বেশ শক্ত আর মোটা, তাই ওর শরীরে ওদের বিষ দাঁত পৌঁছবে না। তাই অ্যানাকন্ডার মোটা চামড়াই অ্যানাকন্ডার একমাত্র ভরসা। তার মানে তুমি এই সাপের কথাই জানতে? কিন্তু তাহলে তুমি যে গাছের জন্য এখানে এলে, সেই গাছ আর সেই পাতা? দ্বীপে যা বিপদ রয়েছে তারপরেও সেটা খোঁজাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।
আমার জন্য শুধু শুধু তোমাদের এত বড় বিপদে আমি ফেলতে পারবো না। লালু কোনো রকমে সেরে উঠেছিল। অভিরূপের কাঁধে হাত দিয়ে এসে উঠে দাঁড়িয়েছিল। সামনে ক্যাপ্টেন যেতেই অজয় সামান্য খুঁড়িয়ে চলছে দেখে ক্যাপ্টেন বলল, কি ব্যাপার, তুমি এভাবে খুঁড়িয়ে চলছো কেন? তোমার আবার কি হলো? কাল রাতে একটা অদ্ভুত গন্ধে কেমন যেন হয়ে গেছিলাম। সেই গন্ধেই সামনের দিকে এগিয়ে গেছিলাম। সূর্যমুখী ফুলের মতো কিছু ফুল দেখতে পেয়েছিলাম, আর তার শিকড়ের কাছে। অজয় কথাগুলো বলে চলেছিল। তার কথা শুনতে শুনতে ক্যাপ্টেনের মনে পড়ছিল অনেক আগের একটা কথা। প্রায় আজ থেকে 20 বছর আগে একবার জাহাজ পথে সে এখানে এসেছিল। এদিকে নামেনি, তবে দ্বীপের কাছ দিয়ে এগিয়েছিল। তখনই জাহাজের একজন তাকে এই দ্বীপের কথা এবং এই দ্বীপে থাকা সেই গাছ আর পাতার কথা বলেছিল সেখানে যাওয়ার পথ সহজ নয়। তার আশেপাশে এমন কিছু গাছ আছে তাকে দেখতে সূর্যমুখী ফুলের মতো বলে মনে হবে, কিন্তু তার শেকড় কি এমনভাবে জড়িয়ে থাকে, পায়ে বিঁধলে যেন মনে হবে কেউ কামড়ে দিয়েছে। গাছ তোমরা কোথায় দেখেছিলে? সেই গাছের কাছেই তো আছে ওই গাছটা। ওই গাছের কাছে কোথাও একটা ছোট গুহা কিংবা টিলার মতো থাকার কথা। তার ভেতরেই ওই গাছটা থাকবে, কারণ সেখানে সূর্যের আলো কখনো ঢোকে না। তার মানে আমি সেদিন হাঁটতে হাঁটতে গাছের কাছাকাছি কোথাও চলে গেছিলাম, কিন্তু রাতের অন্ধকারের জন্য কোনো কিছুই বুঝতে পারিনি। কেমন যেন মনে হচ্ছে একটা টিলা মতো কিছু আমি দেখতে পেয়েছিলাম সামনের দিকে। অজয়ের কথায় সকলেই উত্তেজিত হয়ে ওঠে। লালুর পায়ের ব্যথাটা সামান্য কমে এসেছিল, তবে ব্যথাটা ছিল। লালু বলল, যে কারণে এখানে এসেছি সেটাই যদি না হয় তাহলে এখান থেকে ফিরে গিয়ে কী লাভ হবে? তার চেয়ে বরং ওই পথটা আমরা খুঁজে বার করি। দাদা যখন সেখানে গিয়ে পড়েছিল, নিশ্চয়ই আমরাও সেই পথটা খুঁজে বার করতে পারবো। ওরা একবার তাকিয়ে দেখলো নিচের দিকে। সেই সাদা ডিমের জায়গাটায় কালো সাপগুলো আর তার সঙ্গে সবুজ রঙের বড় অ্যানাকন্ডা সাপের লড়াই চলছে। তারা যখন ব্যস্ত রয়েছে, এই সুযোগে ওরা বড় জায়গা পেরিয়ে ছোট ঢালু জমি দিয়ে অন্য পাশে নেমে গেল। তারপর সে দল থেকে বেরিয়ে অজয় যেদিকে চলেছিল অনুমান করে সেদিকে চলতে লাগলো, যদি সেখানে গিয়ে সেই গাছটা খুঁজে পাওয়া যায়। প্রায় অনেকক্ষণ ধরে হাঁটার পরেও ওরা কিন্তু সেই জায়গাটা খুঁজে পেল না। অজয়ের মনে হচ্ছিল কাল রাতে যে পথ ধরে সে এসেছিল সেই পথ ধরেই সে ওদের নিয়ে এলো। একটু আগের সেই অ্যানাকন্ডা আর কালো সাপগুলো লড়াইয়ের জায়গাটা অনেক দূরে পড়ে রইল। ওরা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে আসার পরেও যখন অজয় কিছুই বুঝতে পারল না, তখন লালু এগিয়ে এসে বলল, আমার মনে হয় দাদা, তোমার কোথাও ভুল হচ্ছে। ওই জায়গাটা এখানে হতে পারে না। একটা কথা ভেবে দেখো, তুমি নিশ্চয়ই সেদিন আসবার সময় উঁচু পথে আসোনি, ঢালু পথে গেছো। কারণ যাওয়ার সময় তোমার যদি কোনো একটা ঘোর থাকতো বা তাহলে তো তুমি সেই ঘোর থেকে আসার সময় তো শেকড় ছিল না। সেই ঘোর কেটেছিল বলেই তো তুমি জায়গা খুঁজতে খুঁজতে এসেছিলে। না লালু, শেষের পথটা আমি ঢালু পথে গেলেও মাঝখানে খানিকটা পথে কিন্তু নিচে নেমেছিলাম, অর্থাৎ সেটা উপরেই হবে। ওই গাছটার ওখানে চলো। আমি একবার ওখানেই দাঁড়িয়েছিলাম। ওরা সকলেই গাছটার দিকে তাকালো। অজানা অচেনা একটা গাছ, বেশ লম্বা মোটা গাছ, কোনো ডালপাতা নেই। লম্বা গুড়িটা অনেকটা উপর পর্যন্ত উঠে গেছে। ছোট ছোট তেঁতুল পাতার মতন কেমন একটা পাতা রয়েছে। গাছের কাছে এসে দাঁড়াতেই অজয় বলল, এই গাছটার কাছ থেকেই সেদিন বাঁক নিয়েছিলাম, তাই গাছটাকে ভালোভাবে মনে আছে। আমার পায়ের কাছে রক্ত লেগেছিল, সেই রক্তও খানিকটা এই গাছের গায়ে আমি মুছেছিলাম। এই দেখো। ওরা এগিয়ে গিয়ে দেখলো সত্যিই গাছের একটা জায়গায় ছোট ছোট কালো রঙের পিঁপড়ে জড়ো হয়েছে। সেই পিঁপড়েগুলো যেখানে জড়ো হয়েছে সেখানেই খানিকটা জায়গা কেমন যেন কালচে হয়ে রয়েছে। সেখানে যে কিছু একটা লেগেছিল তা বোঝা যায়। তার মানে এই পথেই কোথাও তুই একটা এসেছিলি, কিন্তু কোন দিকে? দিক নির্ণয় করতে গিয়েই ওরা ফাঁপড়ে পড়ল। ডান দিকেও হতে পারে, বা দিকেও হতে পারে, আবার সামনের দিকেও হতে পারে, কিন্তু অজয়ের জানালো ডান দিকেই হবে। সেই মতো ওরা আবার এগোতে লাগলো। এগোতে এগোতে বেশ খানিকটা যেতেই এবার কিন্তু ক্যাপ্টেন চিৎকার করে বলল, ওই তো সেই টিলাটা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওরা সবাই সামনের দিকে তাকালো। দেখতে পেল বেশ খানিকটা ফুলের জমির মতো কিছু রয়েছে, যেন মনে হচ্ছে
লম্বা কেউ ওই ফুলের জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছে, তবে সে ফুলের গায়ে কাঁটা, শেকড়ের গায়েও লম্বা লম্বা কাঁটা। কাল রাতে যে কাঁটা অজয়ের পায়ের কাছে দাঁতের মতো ফুটেছিল, সেটা আসলে ওই গোটা গাছের গায়ে ফুটে থাকা বেশ লম্বা লম্বা বড় বড় কাঁটা। সে কাঁটা পেরিয়ে কোনো রকমে ওরা ভেতরে থেকে এগোতে লাগলো, যদিও খুবই সাবধানে ওদের এগোতে হলো, কারণ সেই সূর্যমুখী ফুলের মতো ফুলগুলোর শিকড় গোটা জায়গাটাতে ছড়িয়ে রয়েছে। তার মাঝখান দিয়ে সাবধানে পা ফেলেই ওদের যেতে হলো। শুধু কাঁটা নয়, শিকড়গুলোও কেমন যেন ধারালো মনে হয়। শিকড়ের গায়ে একবার পা ঠেকলে তাহলেও পা কেটে যাবে। এমন একটা জায়গায় এসেছিলি, তাও আবার রাতের বেলা। দাদা দাদা, এখান থেকে ফিরে যাওয়ার সময় তোর কোথাও চোট লাগেনি তো? অজয় বুঝিয়ে দিল তার পায়ে জুতো থাকার জন্যই এমনটা হয়নি। যদি জুতো না থাকতো তাহলে হয়তো পায়ের তলাতেও কাঁটা ফুটত। শেকড় লেগেছিল হয়তো, তবে যেখানে লেগেছিল সেটা পায়ের তলায় নয়, পায়ের পাতা থেকে খানিকটা উপরে, গোড়ালির সামান্য উপর দিকে। ওই যে সেই টিলা, আমার মনে হয় এই টিলার ভেতরেই আমরা সেই পাতাটা খুঁজে পাবো। তাড়াতাড়ি চলো। লালুর মনে পড়তে লাগলো জাহাজে বসে ক্যাপ্টেন ওদের যে কথাগুলো বলেছিল সেগুলো। জাহাজ ওদের কেরালা বন্দর থেকে সাউথ আফ্রিকার একটা বন্দরে এসে থামে। সেখান থেকেই ক্যাপ্টেন ডিকেন্সের জাহাজটাকে ওরা জোগাড় করে। জাহাজে ওঠার আগেই ডিকেন্স বলে দিয়েছিল, তোমরা ব্রাজিলে যেখানে যাও না কেন আমি তোমাদের সঙ্গে থাকবো। আবার ফেরার পথে ওখান থেকে সাউথ আফ্রিকা পর্যন্ত আবার পৌঁছে দেব। তবে তোমরা চাইলে আমি ঘুরে গিয়ে তোমাদের ভারতবর্ষের কেরালা পর্যন্ত দিয়ে আসতে পারি। তাতে সময় বেশি লাগবে, আর আমাদের সঙ্গে করে বেশ কিছু জিনিসপত্র নিতে হবে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। তাতে অসুবিধা হবে না। সঙ্গে করে টাকা পয়সা আমি যা নিয়ে এসেছি তাতে চলে যাবে। তবে সমস্যা হতে পারে, তাই কেরালা বন্দরে এবং সাউথ আফ্রিকার যে বন্দর থেকে আমরা তোমার জাহাজে এসেছি সেই বন্দরে সেখানে খানিকটা টাকা আমি রেখে এসেছি বিশ্বস্ত একজনের কাছে, যাতে ফেরার পথে আমরা সবকিছু হারিয়ে ফেললেও অসুবিধা না হয়। কিন্তু এইখানে সাউথ আফ্রিকার লোক তোমাদের চেনা হলো কি করে? আসলে আমরা এর আগে বেশ কয়েকবার এই পথে ঘুরেছি, তাই বেশ কিছু চেনাশোনা হয়েছে। তাছাড়া কলকাতা থেকে আমরা বেরোবার আগেই সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম। এখন তো কারোর সঙ্গে যোগাযোগ করাটা খুবই সহজ, সেইভাবেই সমস্ত ব্যবস্থা হয়েছে। তাছাড়া আমার বাবার অনেক চেনাশোনা রয়েছে। এসব জায়গায় তো আর ফোন নিয়ে আসা সম্ভব নয়, তাতে কাজ হবে না এবং বিভিন্নভাবে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। তাই আমরা বেরোবার সময় ফোন নিয়ে বেরোই না, তবে সেখান থেকে সমস্ত ব্যবস্থা করেই বেরোয়। সাউথ আফ্রিকার ওই বন্দর কিংবা আমাদের কেরালা বন্দরে গিয়ে সেখান থেকে বাড়ির যোগাযোগ করলে ঠিক ফেরার ব্যবস্থা বাবা ঠিক করে দেবে। তবে তার জন্য ব্যবস্থা হবে না বাড়ি ফিরতে, বুঝলে ক্যাপ্টেন? তোমাদের বয়স কিন্তু খুব বেশি নয়, বড় জোর 25 কি 26 মতো হবে। এই বয়সে এমন সাহস কিন্তু আমি কারোর মধ্যে দেখিনি। আমি যখন ছোট ছিলাম তখন তোমাদের চেয়েও কম বয়সে আমি সমুদ্রে জাহাজে ঘুরেছি, সেটা আলাদা ব্যাপার। আমার জন্মই তো জলে, জলে জলেই আমার গোটা জীবন কেটেছে। তবে তোমরা তো আর তেমন নও, তোমরা কলকাতা পোর্টের কাছে বাস করো। তাছাড়া এত দূরে আসাটাও খুব একটা ভালো কাজ নয়, যদি কোনো বিপদ হয়ে যায়। এখনো পর্যন্ত যখন কোনো বিপদ হয়নি, তাহলে আর বিপদ হবে বলে মনে হয় না। তবে হলেও সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে। বিপদ তো বাড়িতে বসে বসেও হতে পারে, তাই না? মনে করো ক্যাপ্টেন, হঠাৎ করে একদিন ঘরের সিলিংটা ভেঙে আমার গায়ের ওপরে পড়লো, তাতেই আমি মরে গেলাম তাহলে, তাই না? তোমাদের সঙ্গে কথায় আমি পেরে উঠবো না। বেশ, চলো। তবে একটাই শর্ত, আমি কিন্তু তোমাদের সঙ্গেই থাকবো এবং আমার সমস্ত কথা তোমাদের মেনে চলতে হবে। তবে ব্রাজিলের যেখানে যাওয়ার কথা বলছো সেখানে দেখার মতো তেমন কিছু পাবে না। তার বদলে আমরা যদি ইউরুগুয়ের কাছ দিয়ে যাই এবং তার আগে আশপাশের কয়েকটা আইল্যান্ড ঘুরে যাই, তাহলে কি তোমাদের আপত্তি আছে? ওরা নিজেদের মধ্যে কথা বলে জানিয়েছিল আপত্তি নেই, তবে এতে খুব বেশি দিন লাগলে হবে না। তাতে ওদের খাবার ফুরিয়ে আসবে এবং গন্তব্যে পৌঁছতেও দেরি হবে। ক্যাপ্টেন এগিয়ে গেল সামনের দিকে। টিলার একপাশে দাঁড়িয়ে টিলাটার দিকে আঙুল দেখিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমার মনে হচ্ছে এইটাই সেই টিলা, কিন্তু এর ভেতরে ঢোকার রাস্তা কোথায়? ওরা চারজন টিলার কাছে গিয়ে দাঁড়াল। টিলাটা খুব বেশি উঁচু নয়, 2 মানুষ সমান হবে, তবে বেশ চওড়া।
প্রায় পাশাপাশি 20টা মানুষ হাতে হাত রেখে দাঁড়ালে যতটা চওড়া হবে ঠিক তেমনটাই। সেখানে ঢোকার মতো রাস্তা সত্যিই নেই। ক্যাপ্টেন সামনে এগিয়ে গিয়ে গায়ে হাত রাখতে বোঝা গেল টিলার গায়ে সবুজ গাছপালা জমেছে। সেই গাছপালা নিজের ছুরি দিয়ে আর দু হাতে সরাতে সরাতে একসময় ভেতরে ঢোকার মতো একটা ছোট গর্ত চোখে পড়ল। তবে সেটা দেখে ওরা ভয় পেয়ে গেল। এই গর্তের মধ্যে যা কিছু থাকতে পারে, যদি এই গর্তের মধ্যে কোনো সাপ কিংবা অন্য কিছু লুকিয়ে থাকে তাহলে। ক্যাপ্টেন, ওই গর্তে যা কিছু থাকতে পারে, শুধু শুধু না জেনে এখানে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই দ্বীপে নামার আগে তো আমরা জানতাম না যে এই দ্বীপে আসলে কি বিপদ রয়েছে। তারপরেও আমরা নেমেছি। এখানেও কিছু হবে না। ক্যাপ্টেন কিন্তু ওদের কথা শুনল না। ছুরিটা হাতে নিয়ে এগিয়ে গেল গর্তের কাছে। তারপর চারপাশে অদ্ভুতভাবে শব্দ করতে লাগলো। একটা ছোট লাঠি দিয়ে কোনো কিছুতেই কিছু হলো না দেখে গর্তের মুখের কাছে এগিয়ে গিয়ে সে প্রথমে একটা হাত ঢোকালো ভেতরে। ভেতরটা ফাঁকা, ঠান্ডা শীতল একটা ভাব রয়েছে। তারপর পা ঢুকিয়ে নিচের দিকে নামতে বুঝতে পারল নিচের দিকে শক্ত জমি রয়েছে। প্রথমে আমি ভিতরে ঢুকব। যদি কোনো বিপদ না হয় তাহলে তোমরা এক এক করে ভিতরে আসবে। ক্যাপ্টেন ভেতরে ঢুকলো। 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঢুকলো। ওই ছোট্ট গর্ত দিয়ে ভেতরে ঢুকতে গেলে ওভাবে ঢুকতে হবে। তারপরেই কিন্তু বুঝতে পারল গর্তের উচ্চতা বেশ বড়। সে যেখানে নেমেছে সেখানটা জায়গাটা বড্ড ছোট। তারপরেই মাটিটা নেমে গেছে নিচের দিকে। সেই পথে বেশ খানিকটা নিচের দিকে নেমে ক্যাপ্টেন বলল, তোমরা ভিতরে চলে এসো এক এক করে। ওরা ইতস্তত করে আস্তে আস্তে নেমে পড়ল সেই গর্তের ভেতর। ভেতরটা সত্যিই ঠান্ডা। তাছাড়া এর মধ্যে যেন অনেক দিন ধরে কোনো মানুষের পা পড়েনি। মাটিটা কেমন যেন ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। গর্তের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল ওদের নাকে। ওরা আরও খানিকটা এগিয়ে যেতেই একটা অদ্ভুত হিস হিসে শব্দ শুনতে পেল। আর তার সঙ্গে সঙ্গে গর্তের ভেতরে কোথা থেকে যেন অদ্ভুত ঝুনঝুনের মতো শব্দ হলো। এই শব্দটা শুনে অভিরূপ চিৎকার করে বলে ওঠে, এই শব্দটা আমি শুনেছি, এই শব্দটা আমি আগেই শুনেছি। ওই যে যেখানে ডিমগুলো ছিল, সেখানে যে কালো কালো সাপগুলো ছিল, সেই সাপগুলো শরীর থেকে এমন একটা শব্দ ভেসে আসছিল। মুহূর্তের মধ্যে ওদের সবার শরীর পাথরের মতো হয়ে গেল। গর্তটা ফেলে ওরা অনেকটা ভেতরের দিকে চলে এসেছে। এই শব্দটা ওরা শুনেছে যখন ওই বড় সবুজ সাপটার সঙ্গে কালো সবগুলো লড়াই করেছিল, তখনই ওরা এমন শব্দটা শুনেছিল। তার মানে কি এর ভেতরেও এমন কোনো সাপ রয়েছে? ক্যাপ্টেন থমকে দাঁড়িয়ে পড়েছিল। বারবার তার মনে হচ্ছিল সে বড় ভুল করে ফেলেছে। ওদের কথা শুনে এখানে না আসলেই ভালো হতো। কিন্তু একটা ব্যাপার সে লক্ষ্য করতে পারল, কিন্তু এক জায়গা থেকেই আসছে, সেখান থেকে নড়ছে না, কোনো কিছুই হচ্ছে না। কেন এমনটা হচ্ছে সেটা কিন্তু বোঝা গেল না। ভেতরে কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। ক্যাপ্টেন আরেকটু এগিয়ে যেতেই পাথরের ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। ছোট ছোট কিছু পাথর রাখা রয়েছে। বাকিরাও ক্যাপ্টেনের এইভাবে পড়ে যাওয়া একটু চমকে উঠেছিল। কিন্তু ক্যাপ্টেন নিজেকে সামলে নিয়ে উঠে আবার এগোতে লাগলো সামনের দিকে। বেশ কিছুক্ষণ পরে ক্যাপ্টেনের মাথায় একটা বুদ্ধি এলো। সঙ্গে সঙ্গে নিজের পরনের কাপড়টা খুলে এক জায়গায় রাখলো। তারপর পাথর তুলে এনে একটার সঙ্গে আর একটা ফুঁকতে লাগলো। ততক্ষণে বাকিরা ক্যাপ্টেনের কাছে এসে গেছে। ক্যাপ্টেন, এইভাবে কি আগুন জ্বালানোর চেষ্টা করছো? প্রাচীনকালে তো মানুষ এমনটাই করত, এইভাবেই তো আগুন জ্বালাতো। আমরা না হয় এখন সভ্য যুগের মানুষ, কিন্তু যদি আগুন জ্বালানো যায় তবে এভাবে আমি আগেও আগুন জ্বালিয়েছি। ক্যাপ্টেন প্রাণপণে দুটো হাত দিয়ে ঠুকেই চলল। পাথরে কিন্তু কিছুতেই আগুন জ্বলল না। আঙুলের ডগাগুলো কেমন যেন হয়ে গেল। অজয়, অভিরূপ, লালু অপেক্ষা করতে লাগলো আগুন জ্বলে ওঠার জন্য। তারপরেই পাথরের গা থেকে আগুনের একটা ফুলকি ছিটকে গিয়ে জামার উপরে পড়তে প্রথমে ধপ করে একটা আগুনের ফুলকি উঠল। তারপরে জামায় আগুন ধরে গেল। সে আগুন জ্বলা কাপড়টা তুলে নিয়ে ক্যাপ্টেন চারপাশে ঘোরাতে ঘোরাতে গোটা ঘরটা ওদের চোখের সামনে দৃশ্যমান হলো। পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিচ্ছু নেই। তবে ঘরের একদম শেষের দিকে আরও একটা ছোট দরজা মতো রয়েছে, যেটা খানিকটা আগের গর্তের মতোই, তবে আগের গর্তের চেয়ে খানিকটা বড়। আর শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে আগুন ফেলতে লালু মুখে হাত চাপা দিয়ে বলল, ওই সাপগুলো ওখানে এমনভাবে রয়েছে কেন? ওরা অবাক হয়ে দেখল সাপগুলো অদ্ভুতভাবে একটা গাছের তলায় একটা গাছকে জড়িয়ে ধরেছে। গাছের গাছ থেকে কিন্তু নেমে আসছে না, সেখান থেকেই শব্দটা ভাসছে। গাছটা একটা ছোট আকারের হলদে রঙের গাছ। তার মাথায় ছোট ছোট কেমন যেন ফল হয়েছে।
ক্যাপ্টেন সেদিকে তাকিয়ে বলল, ওই গাছ সব থেকে বেশি আকর্ষণ করে, এমনভাবে আকর্ষণ করে যে সাপেরা ওই গাছ ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। একবার যে ওর কাছাকাছি গিয়ে পৌঁছয়, এই গাছ ছেড়ে সে আর কোথাও যায় না। এই গাছ কখনো মরে না, ওর গা থেকে একরকম রস বেরোয় যেটা সাপেরা খেয়ে বেঁচে থাকে। এই সাপকে ভয় নেই, তুমি দুহাত সামনে গিয়ে দাঁড়ালেও, নিজের আয়ত্তের মধ্যে না পেলেও ও তোমাকে কামড়াবে না। এমন একটা অদ্ভুত গাছ চোখে পড়েছিল, কিন্তু তখন দাঁড়াবার সময় নেই। ওরা এগোতে লাগলো সেই দ্বিতীয় বড় গর্তটার দিকে। সেই দ্বিতীয় গর্ত পেরিয়ে আবার ভেতরে খানিকটা আসতেই ওদের আগুনের জ্বলতে থাকা কাপড়টা নিভে গেল। তারপরেই কিন্তু সেই গাছটাকে ওরা দেখতে পেয়েছিল। অনেকটা পদ্ম ফুলের পাতা যেমন হয়, ঠিক তেমনই পাতাওয়ালা একটা গাছ। গাছটার গোটা শরীর লাল রঙের, তার পাতাগুলো সবুজ। সে সবুজ পাতার মধ্যে লাল রঙের শিরা এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব সেই গাছটায়। সেই গাছের পাতাটাও কেমন যায়। এই গাছটার জন্য আমি এত দূর পর্যন্ত এসেছি, তোমাদের এত বিপদের মধ্যেও আমি এখানে নিয়ে এসেছি, কারণ এই গাছ থেকে আমি একটা পাতা নিয়ে যাব। একটা পাতা কেন? এখান থেকে বেশি পাতা নিয়ে গেলে সমস্যা কোথায়? এই এলাকার একটা গল্প আছে। এই পাতা ছেঁড়ার সময় মনে মনে কারোর নাম নিয়ে পাতা ছিঁড়তে হয়, এবং তারই কোনো অসুখ সারাবার জন্য এই গাছের পাতা কাজে লাগাতে হয়। এই পাতা নিয়ে গিয়ে তারপর অন্য কারোর কাজে লাগালে এতে কোনো কাজ হবে না। তোমরা এতে বিশ্বাস নাও করতে পারো, তবে এর মধ্যে আসলে সায়েন্স রয়েছে নাকি অন্য কোনো শক্তি রয়েছে তা আমি নিজেও জানি না। তোমাদের এতবার করে এখানে আসতে বলার এটাই কারণ, যা হলো আমার ভাই মেকেন্স আজ 3 বছর হলো বড়ই অসুস্থ। সে একবার ছাদ থেকে পড়ে যায়, তারপর থেকে তার গোটা শরীর প্যারালাইসিস হয়ে যায়। সে হাঁটাচলা এমনকি কথাবার্তা পর্যন্ত বলতে পারে না। তাকে দেখাশোনা করার জন্য বাড়িতে লোক রয়েছে। বিশ্বাস করো তোমরা, আমাদের টাকার অভাব নেই, কিন্তু তাতেও তার কোনো সুরাহা আমরা করতে পারছি না। আমার বাবার আসল কাজ এই জাহাজের ব্যবসা। সেই সূত্রেই জলে জলে আমি বাবার সঙ্গে ঘুরেছি। আবার সেই কারণেই তোমাদের আমি এখানে আসতে বলেছিলাম। অন্ধকার হয়ে এসেছিল। ওরা কোনো মতে সেই গুহাপথ ধরে আবার বেরিয়ে এলো বাইরের দিকে। তারপরে দ্বিতীয় গুহাপথ ধরে বাইরে বেরিয়ে আসার জন্য ক্যাপ্টেন সবে মাথাটা বার করবে, এমন সময় দেখতে পেল একটা দৃশ্য। সেই সবুজ মস্ত বড় সাপটা, তার গোটা শরীরটা রক্তাক্ত, গোটা শরীরে যেন রক্ত লেগেছে। সে নিজের সেই বড় মাথাটা নিয়ে উপরে বসে বাইরের দিকে বার করে রেখেছে। আর একটি হলেই ক্যাপ্টেন মাথা বার করলে সে মস্ত হাঁ করে ক্যাপ্টেনের মাথাটা তার মুখের মধ্যে ঢুকিয়ে ফেলত। ক্যাপ্টেন মুহূর্তের মধ্যে মাথা সরিয়েছিল। তারপরেই সে বিশাল মস্ত বড় হাঁটা ওই গহ্বরের মুখে এসে চলে গেল। তারপরেই গোটা ঢিপিটা কাঁপতে লাগলো। আসলে সেই সাপের শরীরটা এতটাই বড়, সে ওইটুকু গর্ত দিয়ে ভেতরে এসে ঢুকতে পারবে না, কিন্তু গর্তের মুখে এসে অপেক্ষা করছিল। এবার আমরা কি করব? এইখান থেকে তো কিছুতেই আমরা যেতে পারবো না। ওখান থেকে না আসলে আমরা যাব কি করে? আর এখানে থাকলেও কোনো না কোনো উপায় তো আমাদের হাতে নিশ্চয়ই থাকবে। কোনোভাবে যে ওকে এখান থেকে সরানো যায় না, তাহলে আমরা এখান থেকে সোজা জাহাজের কাছে গিয়ে পৌঁছাতে পারবো। একটা উপায় আছে, তবে আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। ওই সাদা ডিমের ওখানে কালো কালো সাপগুলোর সঙ্গে সে যুদ্ধ করেছে, তারপরে এখানে এসেছে, অর্থাৎ তাদেরকে সে মেরেছে। এইখানে থাকা ওই কালো সাপগুলো যদি একবার তার উপর আক্রমণ করে, তাহলেই তার আর প্রয়োজন নেই, আমার কাছে অন্য কিছু আছে। কথাটা বলে ক্যাপ্টেন নিজের কোমর থেকে ছুরিটা বের করলো। তারপর ওরা কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়ল সামনের দিকে। ওরা চিৎকার করে উঠল, কিন্তু ক্যাপ্টেন মাটির ওপর ঝাঁপিয়ে পড়তেই ওই সাপটা নিজের মস্ত বড় তাল গাছের মতো মাথাটা নিজের দিকে নামিয়ে এনেছে। ক্যাপ্টেন সুযোগ বুঝে নিজের হাতটা দিয়ে ছুরিটা গেঁথে দিল তার একটা চোখে। তারপরে আর কিছুই করার রইল না। তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমরা, ওর চোখে ছুরি গেঁথে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য হলেও ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই সুযোগে ওরা একরকম ছিটকে বেরিয়ে এলো গর্ত থেকে। তারপরে ছুটতে লাগলো সমুদ্র তীরের দিকে, যেখানে ওদের জাহাজ রয়েছে। এখন আর ওদের পথ চিনতে কোনো অসুবিধে হচ্ছিল না।
প্রথমে নিচু, তারপরে উঁচু, তারপরে আবার নিচু। এই পথে ওরা ছুটতে লাগলো। প্রায় ঘন্টাখানেক ধরে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে ওরা দূর থেকে সমুদ্র তীর দেখতে পেল। তারপরে পেছন থেকে ভেসে এলো রক্ত জল করা সেই অদ্ভুত গর্জন। পেছনের দিকে মুখ ফিরিয়ে তাকাতে ওরা দেখতে পেল সেই সাপটা আসছে। গাছপালা ভেঙে গোটা দ্বীপের মাটি কাঁপাতে কাঁপাতে সে এগিয়ে আসছে। তার একটা চোখে তখনও গাঁথা রয়ে এসেছে এই ছুরিটা। ছুরির গা দিয়ে রক্ত গল গল করে বাইরে বেরিয়ে আসছে। ক্যাপ্টেন ছুটছিল সবার আগে, তার পেছনে লালু, তারপর অভিরূপ এবং তারপরে অজয়। পেছনের দিকে ঘুরে তাকাতে ক্যাপ্টেন চিৎকার করে বলল, খবরদার, খবরদার, ওই সাপের চোখের দিকে তাকাবে না। অজয় চোখের দিকে তাকাল, কিন্তু বুঝতে পারল ওর একটা চোখ নষ্ট হয়ে যায়। বোধহয় ওর চোখের কোনো ক্ষমতা এখন আর নেই। ওরা ততক্ষণে ছুটতে ছুটতে জাহাজের কাছে পৌঁছে গেছে। ওরা থমকে দাঁড়িয়ে রইল। তারপর কি যেন একটা মনে করে সামনের দিকে এগিয়ে এলো। অজয় কিন্তু সামনের দিকে এগিয়ে গেল দুপা। সাপটা ওদের দিকে এগিয়ে আসছে, অজয়ও তার দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটা অদ্ভুত দৃশ্য ওরা কল্পনা করতে পারেনি। তিনজনেই প্রায় সমুদ্রের জলের ধারে দাঁড়িয়ে রয়েছে আর পেছনের দিকে দেখছে। সাপটা উঁচু জায়গা থেকে নেমে আসছে নিচের দিকে। অজয় এগিয়ে যাচ্ছে তার সামনে। এমন সময় অজয় সামান্য নিচু হয়ে ঘাসের এক পাশ থেকে তুলে নিল কি যেন একটা। তারপরে একরকম ছুটে গিয়ে সাপটার ডান পাশে সরে গেল। সাপটার ডান পাশে সরতেই নিজের শরীরটা অদ্ভুত কায়দায় সে ঢালু জমির মধ্যে এলিয়ে দিয়ে হাতের জিনিসটা ছুঁড়ে দিল সাপটার অন্য চোখ লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সাপটার চোখে গিয়ে ঠুকলো একটা ছুরির মতো আকারের ধারালো শিকড়। এই শিকড়টা আগেই ওই সূর্যমুখী ফুলের মতো গাছগুলোর কাছ থেকে কোনোভাবে ভেঙে সঙ্গে করে নিয়ে এসেছিল অজয়। বুঝতে পেরেছিল পরে কোনো একটা কাজে লাগবে, কিন্তু এটা দিয়ে যে সে সাপের চোখ অন্ধ করতে পারবে সেটা সে বুঝতে পারেনি। সাপটার দুই চোখ অন্ধ হয়ে যেতে এবার সাপটা মাটির উপর গড়িয়ে পড়ল। তারপর গোটা শরীর মোচড়াতে লাগলো। বোধহয় ওইভাবেই চোখ থেকে দুটো অস্ত্র বার করার চেষ্টা করলো। অজয় তখন ছুটতে লাগলো সমুদ্রের দিকে। ওরা যখন সমুদ্রের কাছে এসে তুলে রাখা নৌকো জলে নামিয়েছে, তখনও সাপটা নিজের চোখ থেকে অস্ত্রগুলো সরাতে পারে। ওরা নৌকো টেনে এনে জাহাজের কাছে পৌঁছল। প্রায় 3 দিন হয়ে গেছে ওরা এই জাহাজ থেকে নেমেছে, এবং 3 দিনের মধ্যে ওরা এই জাহাজে ফিরেও এসেছে। আসতেই অজয় ডেকে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে রইল। আর যাই হোক, ওই সাপের দল জল পেরিয়ে এখানে আসতে পারবে এটা তারা যেন ভাবতেই পারছিল না। তাই ওরা সবাই শুয়ে পড়েছিল। আর শুধু শুয়ে থাকা নয়, শুয়ে থাকতে থাকতে চারজনের চোখে নেমে এলো গভীর ঘুম। ক্লান্তি, অবসন্নতা, ভয়ে সবকিছু পেরিয়ে একটা তীব্র ঘুমে ওরা ঘুমিয়ে পড়ল। অজয়ের যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। সে দেখলো আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। জাহাজে ডেকে ওরা শুয়েছিল। জাহাজের কেবিন ঘরের দিকে এগোতেই দেখা গেল সেখানে আলো জ্বলছে। ম্যাপ খুলে কি যেন একটা দেখছে ক্যাপ্টেন। অজয়কে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সামান্য হেসে ক্যাপ্টেন বলল, তোমরা ঘুমোচ্ছ দেখে আমি তোমাদের ডাকিনি। আচ্ছা, তাহলে আমরা ব্রাজিলের দিকে যাই, তারপর সেখান থেকে তোমরা ঘুরে না হয়। তোমার ভাই কোথায় আছে? সে সাউথ আফ্রিকাতেই আছে। সেখানে গেলেই আমি তাকে পেয়ে যাব। তোমাদের ঘুরিয়ে তারপর এখান থেকে আমরা আমাদের আর ব্রাজিলে নিয়ে যেতে হবে না ক্যাপ্টেন। এখান থেকে সোজা আমরা সাউথ আফ্রিকার দিকে রওনা দেব। প্রথমে তোমার ভাইকে সুস্থ করবে, তারপর সেখান থেকে তুমি আমাদের কেরালা পর্যন্ত পৌঁছে দেবে। তাতে যা খরচ হয় আলাদা করে তার ব্যবস্থা আমি ঠিক করে দেব। ক্যাপ্টেন ম্যাপ দেখে চলেছিল। এই কথায় অজয়ের দিকে সোজা তাকালো। কপালের উপর একটা কাটা দাগ, মাথায় টুপি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার পেছনের চুল বেশ লম্বা। একটা দৃঢ় দৃষ্টিতে অজয় তাকিয়ে রইল ক্যাপ্টেনের দিকে। ক্যাপ্টেন এগিয়ে এসে অজয়ের কাঁধে হাত রেখে বলল, সত্যি তোমরা না থাকলে আমি ওই পাতা কখনোই খুঁজে পেতাম না। একটা সম্ভাবনা তো রয়েছে ভাইকে বাঁচানোর। যদি না হয় তাহলে আর কিছুই করার নেই, কিন্তু যদি হয় তাহলে আমি তোমাদের এই অবদান কখনো ভুলব না। আমরা কিছুই করিনি ক্যাপ্টেন, উল্টে তুমি আমাদের বাঁচিয়েছ। ওই টিলা থেকে বেরোনোর সময় যদি তুমি সাহস নিয়ে ওই সাপটার চোখের ছুরি না গেঁথে দিতে, তাহলে হয়তো আমরা ওখানে আটকে থাকতাম। কিন্তু হঠাৎ করে এমন একটা শিকড় দিয়ে তুমি সাপের চোখে আঘাত করতে গেলে কেন? আমাদের কোনো ক্ষতি করতে পারেনি সাপটা, কিন্তু যেদিন রাতে আমরা হারিয়ে গিয়েছিলাম সেদিন রাতে একটা লোককে সে মেরেছে। ওই জঙ্গলের মধ্যে সে এসেছিল, তাকে আমি দেখেছিলাম। পরে আর তাকে দেখতে পাইনি। নিশ্চয়ই কোথাও নিয়ে গিয়ে ফেলেছে।
ওই সাপটা যতদিন জীবিত থাকবে ততদিন এইখানে সবাইকে মারবে, এমনকি ওই কালো সাপগুলোকেও। দেখলে না ওই কালো সাপগুলোর ডিম কেমন সে খেয়ে ফেলেছিল? তাই ও মরলে অনেকেরই প্রাণ বাঁচবে। ক্যাপ্টেন সামান্য হাসল। তার চোখের সামনে তখন ভাসতে শুরু করেছে তার ভাই মেকেন্সের মুখটা। সে বিছানায় শুয়ে রয়েছে, স্থিরভাবে তাকিয়ে রয়েছে সিলিংয়ের দিকে। পাতা দিয়ে যদি তাকে বাঁচানো যায়, এটাই একটা শেষ সম্ভাবনা। চেষ্টা করতেই হবে। ক্যাপ্টেন কেবিন ঘরের দিকে এগিয়ে চলল। তারপর অজয়কে বলল, তাহলে ক্যাপ্টেন অজয়, আমরা তাহলে সাউথ আফ্রিকার দিকে রওনা হলাম। অজয় সামান্য হাসল, মুখে কিছু বলল না। সে এগোতে লাগলো জাহাজের ডেকের দিকে। এতক্ষণে বোধহয় লালু আর অভিরূপের ঘুম ভেঙেছে। আকাশের চাঁদটা জলজল করছে, গোটা আকাশ পরিষ্কার। এমন রাতে জাহাজের ডেকে দাঁড়িয়ে কালো সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে? সেটাই যেন বারবার মনে পড়ে যাচ্ছিল মামা দ্বীপের সর্দারের বলা কথাগুলো। অজয়, মনে রাখিস, অভিযাত্রী হওয়ার চেয়ে প্রথম কাজ হলো ভালো মানুষ হওয়া। যে কোনো মুহূর্তে যখনই পারবি কাউকে সাহায্য করার চেষ্টা করবি। তাতে যদি তোর কোনো ক্ষতি হয় সামান্য, তাতেও চিন্তা করবি না। এমনটা কিন্তু কেউ সহজে ভাবে না, আর এখনকার দিনে তো 99% মানুষ এমনটা ভাবেই না। তোর মনে হবে যে তুই এমনটা ভেবে হয়তো বোকার মতো কাজ করছিস, কিন্তু সেটা নয়। মনে রাখবি, সবসময় নিজের কাছে ভালো থাকতে হবে, তাহলেই হবে। মামা, আমি কি করেছি তা আমি জানি না, তবে আজ বড় ভালো লাগছে। আমি খুব শিগগিরই ফিরছি, খুব শিগগিরই। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প অ্যানাকন্ডার দ্বীপে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।